আপনি আমার কাছে আসবেন না? আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। তুমি স্বামী না মানলেও চলবে, তোমার আপাতত দেহটা পেলেই চলবে। কথাগুলো ধারালো কাঁচের মতো স্নেহার বুকে এসে বিঁধল। সে যা আশঙ্কা করেছিল, লোকটা তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি নির্মম। আরিয়ান চৌধুরীর সুন্দর চেহারার আড়ালে যে এমন এক কুৎসিত বর্বর সত্তা লুকিয়ে আছে, এটা সে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। ঘৃণায়, আতঙ্কে আর অপমানে তার শরীর রি রি করে উঠল। সে চৌধুরী মেনশনের সুবিশাল বিলাসবহুল শোবার ঘরের এক কোণে দেয়ালের সাথে মিশে দাঁড়িয়েছিল। পরনে কয়েক লক্ষ টাকার বিয়ের লেহেঙ্গা, সর্বাঙ্গে হীরা মুক্তার গয়না, কিন্তু তার মুখটা ছিল ভয়ে ফ্যাকাশে, কাগজের মতো সাদা। আর তার সামনে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা লোকটা ছিল তার আজকের রাতের নিয়তি। আপনি একটা জানোয়ার, একটা অসভ্য বর্বর পুরুষ। হতে পারে, কিন্তু আজ রাত থেকে এই জানোয়ারটাই তোমার ভাগ্য। এই পশুটার সাথেই তোমাকে প্রতিটা রাত কাটাতে হবে, মিসেস স্নেহা আরিয়ান চৌধুরী। মিসেস নেহা আরিয়ান চৌধুরী নিজের নামের সাথে এই লোকটার নাম জুড়ে দেওয়াটা তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় অপমান বলে মনে হলো। আরিয়ানের প্রতিটি পদক্ষেপের সাথে স্নেহা আরো বেশি করে দেয়ালের সাথে পিষে যাওয়ার চেষ্টা করছিল। এই মুহূর্তে তার কেবলই মনে পড়ছিল আজকের দিনের ঘটনাগুলো, যা তাকে ওই দুঃস্বপ্নের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে। কিছুক্ষণ আগের স্মৃতি, আলো ঝলমলে মঞ্চে কাজী সাহেব যখন তাকে কবুল বলতে বলেছিলেন, স্নেহার মনে হচ্ছিল কেউ যেন তার গলাটা দু হাতে চেপে ধরেছে। মা বলো কবুল। স্নেহা তাকিয়েছিল তার বাবার দিকে। জনাব ইকবাল রহমান, এক সময়কার সফল ব্যবসায়ী, আজ মাথা নিচু করে বসে আছেন। তার চোখে মুখে কেবলই অসহায়ত্ব আর অপরাধবোধ। স্নেহা জানে তার এই একটা শব্দের উপরে নির্ভর করছে তার পুরো পরিবারের ভবিষ্যৎ, তার বাবার সারা জীবনের সম্মান। চোখ বন্ধ করতে ভেসে উঠল আকাশের মুখটা। একটা তীব্র যন্ত্রণা তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিল। ঠিক সেই মুহূর্তে সে তার পাশে অনুভব করেছিল আরিয়ানের শীতল উপস্থিতি। আর কত নাটক করবে, সবাই তাকিয়ে আছে। সেই শীতল কণ্ঠস্বর স্নেহার ঘোর ভাঙিয়ে দিয়েছিল। সে কাঁপা কাঁপা হাতে সই করেছিল নিকাহ নামায়। কবুল শব্দটা তার মুখ থেকে বের হয়নি, শুধু অস্পষ্ট একটা আওয়াজ হয়েছিল। সেই মুহূর্তে সে বিক্রি হয়ে গেছিল এই ক্ষমতাধর হৃদয়হীন মানুষটার কাছে। বর্তমান আরিয়ানের পারফিউমের তীব্র গন্ধ স্নেহার চিন্তায় ছেদ ঘটালো। সে বাস্তবে ফিরে এলো। আরিয়ান এখন তার থেকে মাত্র এক হাত দূরে দাঁড়িয়ে। কি ভাবছো? তোমার ওই আকাশের কথা, যার জন্য তুমি আমার স্ত্রী হওয়ার পরেও পবিত্র নও? আকাশের নামটা আরিয়ানের মুখে শুনে স্নেহার রক্ত হিম হয়ে গেল। এই লোকটা সব জানে, জেনে বুঝেই তাকে এই নরকে টেনে এনেছে। ওর নাম আপনার এই নোংরা মুখে আনবেন না। আপনি ওর পায়ের নখেরও যোগ্য না। স্নেহার এই স্পর্ধা দেখে আরিয়ান এবার অট্ট হাসিতে ফেটে পড়ল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবলই হিংস্রতা আর বিদ্রুপ। বাহ, প্রেমিকের জন্য দেখছি অনেক দরদ, কিন্তু লাভ কি হলো? সে তো তোমাকে বাঁচাতে পারলো না আমার সামনে থেকে তোমাকে নিয়ে যেতে। যে পুরুষ নিজের ভালোবাসাকে রক্ষা করতে পারে না, সে আবার পুরুষ নাকি? কথাগুলো স্নেহার আত্মসম্মানে গিয়ে লাগলো। এটা সত্যি, আকাশ তাকে বাঁচাতে পারেনি, কিন্তু তার জন্য তো আকাশ দায়ী নয়। দায়ী এই শয়তানটা, যে টাকার গরমে পৃথিবীকে নিজের পায়ের নিচে রাখতে চায়। আপনি টাকার জোরে সবকিছু কিনতে পারেন, কিন্তু সম্মান আর ভালোবাসা নয়। ওটা পাওয়ার যোগ্যতা আপনার কোনোদিনও হবে না। আমি আপনাকে শুধু ঘৃণা করি, প্রচন্ড ঘৃণা করি। ঘৃণা? চমৎকার। ভালোবাসার চেয়ে ঘৃণা অনেক বেশি তীব্র, অনেক বেশি খাঁটি হয়। তোমার এই তীব্রতা আমার খুব পছন্দ, স্নেহা। আরিয়ানের স্পর্শে স্নেহার সর্বাঙ্গ ঘৃণায় কুঁকড়ে গেল। তার মনে হলো যেন হাজারটা কাকড়া বিছে একসাথে তার ত্বকে ফুল ফুটিয়েছে। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু আরিয়ানের শক্তি ছিল অনেক বেশি। সে এক ঝটকায় স্নেহাকে নিজের বুকের কাছে টেনে আনলো। স্নেহার মাথাটা তার পাথরের মতো শক্ত বুকে আছড়ে পড়ল। আজ তোমাকে একটা শিক্ষা দেব। আমার জিনিস কিভাবে নিজের করে রাখতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর তুমি আমার সবচেয়ে দামি সম্পত্তি। আমি আপনার সম্পত্তি নই, আমি একজন মানুষ। ভুল। আজ থেকে তুমি শুধুই আমার। তোমার শরীর, তোমার মন,
তোমার নিঃশ্বাস সবকিছুর উপর শুধু আমার অধিকার। আর কেউ যদি এই অধিকারে ভাগ বসানোর চেষ্টা করে তাহলে তার পরিণতি খুব ভয়ঙ্কর হবে। এই বলে আরিয়ান তার মুখটা স্নেহার ঘাড়ে ডুবিয়ে দিল। স্নেহার মনে হলো কোনো বিষাক্ত সাপ যেন তাকে দংশন করেছে। তার সমস্ত শরীর অবশ হয়ে আসছিল। সে তার শেষ শক্তিটুকু দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। আরিয়ান তার দুহাত পেছন দিকে নিয়ে এক হাতেই শক্ত করে চেপে ধরল। ছেড়ে দিন আমাকে, আল্লাহর দোহাই লাগে, আমার জীবনটা নষ্ট করবেন না। তোমার জীবন তো নষ্ট হওয়ার জন্যই আমার জীবনে এসেছে। আমি তোমাকে ভালোবাসায় জড়াবো না স্নেহা। আমি তোমাকে আমার ক্ষমতার আগুনে পোড়াবো। এমনভাবে পোড়াবো যাতে তোমার অতীতের সব স্মৃতি ছাই হয়ে যায়, যাতে তুমি ভুলে যাও আকাশ নামের কাউকে তুমি কোনোদিন চিনতে। সে বুঝতে পারছিল এই লোকটার কাছে অনুনয় বিনয় করে কোনো লাভ নেই। এই লোকটা ভালোবাসার ভাষা বোঝে না, সে বুঝে শুধু ক্ষমতার ভাষা। তার চোখের সামনে তার সাজানো স্বপ্নের পৃথিবীটা দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। আর সেই আগুনের লেলিহান শিখায় সে দেখতে পেল এক পিশাচের উল্লাস, যার নাম আরিয়ান চৌধুরী। সে চোখ বন্ধ করে নিল, কারণ এরপর যা হতে চলেছে তা দেখার বা সহ্য করার মতো শক্তি তার আর অবশিষ্ট ছিল না। এই রাতটা ছিল তার জীবনের দীর্ঘতম এবং অন্ধকারতম রাত। দহনের শুরুটা হয়ে গেল। ভোরের আলো যখন বিশাল কাচের জানালা ভেদ করে ঘরে প্রবেশ করলো, তখন স্নেহার ঘুম ভেঙে গেল। কয়েক মুহূর্তের জন্য সে বুঝতে পারল না সে কোথায় আছে। অচেনা ছাদ, অচেনা পরিবেশ, কিন্তু পরক্ষণেই গত রাতে দুঃস্বপ্নের মতো ঘটনাগুলো তার মাথায় আছড়ে পড়ল। আরিয়ানের এই হিংস্র স্পর্শ, অপমানজনক কথাগুলো মনে পড়তেই তার শরীর ঘৃণায় শিউরে উঠল। সে দেখল বিছানার অন্য পাশটা খালি, আরিয়ান ঘরে নেই। এই ভেবে একটা অজানা স্বস্তি তার বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে এলো। এই প্রাসাদের প্রতিটা কোণায় এই লোকটার অস্তিত্ব মিশে আছে। কিছুক্ষণ পর দরজা হালকা টোকা পড়ল। স্নেহা কোনো উত্তর দেওয়ার আগেই দুজন পরিচাকের চারিকা ট্রেতে করে সকালের নাস্তা আর তার জন্য পোশাক নিয়ে ঘরে প্রবেশ করলো। তাদের চোখে মুখে ছিল ভয় আর সমীহ। ম্যাডাম, স্যার আপনার জন্য নাস্তা পাঠিয়েছেন আর তৈরি হওয়ার জন্য এই পোশাকটাও দিয়েছেন। স্নেহা তাকালো পোশাকটির দিকে। একটা সাধারণ সালোয়ার কামিজ, কিন্তু দেখে বোঝা যাচ্ছে অবিশ্বাস্য রকম দামি। সে কোনো কথা না বলে বাথরুমের দিকে এগিয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে সে নিজেই চমকে উঠল। চোখ দুটো কান্নায় ফুলে লাল হয়ে আছে, সারা মুখে ক্লান্তি আর আতঙ্কের ছাপ। গতরাতের পর সে যেন নিজেকেই চিনতে পারছিল না। এই মেয়েটা সেই প্রাণোচ্ছল স্নেহা নয়, এ যেন এক জীবন্ত লাশ। আমাকে এখান থেকে বের হতে হবে, যেভাবেই হোক। তৈরি হয়ে সে যখন বিশাল ডাইনিং হলে এলো, তখন দেখলো আরিয়ান সেখানে আগে থেকেই বসে আছে। তার পরনে নিখুঁত বিজনেস স্যুট, হাতে ট্যাবলেট। তাকে দেখে মনে হচ্ছিল গতরাতে কিছুই হয়নি। এমন শান্ত, এমন স্বাভাবিক। স্নেহা চুপচাপ একটা চেয়ারে বসতে আরিয়ান তার দিকে না তাকিয়ে কথা বলে উঠল। তোমার জন্য নতুন ফোন। সে স্নেহার দিকে একটা মডেলের আইফোন এগিয়ে দিল। এখানে শুধু একটাই নম্বর সেভ করা আছে, আমার। তোমার যখন যা প্রয়োজন হবে আমাকে ফোন করবে। বাইরের পৃথিবীর সাথে যোগাযোগের কোনো প্রয়োজন তোমার নেই। আর যদি প্রয়োজন হয় আমার বাবা মায়ের সাথেও কথা বলতে দেবেন না। আমি যখন চাইবো তখন আমি নিজেই তোমার বাবার সাথে কথা বলিয়ে দেব। আমার অনুমতি ছাড়া কোনো কিছু করার চেষ্টা করবে না স্নেহা। ফলাফল ভালো হবে না। আশা করি গত রাতের পর সেই বিষয়ে তোমার আর কোনো সন্দেহ নেই। স্নেহা চুপ করে গেল। এই লোকটার সাথে তর্ক করে লাভ নেই। সে নীরবে খাওয়ার অভিনয় করতে লাগলো। তার প্রতিটা মুহূর্ত পরক্ষণেই যেন চারপাশ অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে আরিয়ান। এই বাড়িটা একটা সোনার খাঁচা ছাড়া আর কিছুই নয়। আজ সন্ধ্যায় আমাদের একটা বিজনেস পার্টিতে যেতে হবে, তৈরি থেকো। সবাই আমার স্ত্রীকে দেখার জন্য অপেক্ষা করছে। আমার কোথাও যাওয়ার ইচ্ছে নেই। তোমার ইচ্ছের কোনো দাম নেই এই বাড়িতে। যে আমি বলবো তাই হবে। তুমি আমার স্ত্রী, আমার সম্মান। তোমাকে আমার পাশে হাসি মুখে দাঁড়াতে হবে। অভিনয়টা নিখুঁত হওয়া চাই। আর যদি তুমি তা না পারো তাহলে তোমার বাবার ব্যবসার কি অবস্থা হবে সেটা নিশ্চয়ই আর বুঝিয়ে বলতে হবে না। বাবার কথা শুনে স্নেহা আবার হেরে গেল। তার সবচেয়ে দুর্বল জায়গাটা আরিয়ান জেনে গেছে।
এবং সেটার ব্যবহার করতে এক মুহূর্ত দেরি করছে না। সারাটা দিন স্নেহা প্রাসাদের মতো বাড়িতে একাকী ঘুরে বেড়ালো। লাইব্রেরিতে হাজার হাজার বই, কিন্তু একটা অক্ষরও তার মাথায় ঢুকছিল না। সুইমিং পুলের নীল জল তাকে ডাকছিল, কিন্তু তার মনে হচ্ছিল ওটা যেন অতল গভীর কোনো খাদ। বিকেলে পরিচারিকারা এসে তাকে সন্ধ্যার পার্টির জন্য তৈরি করতে শুরু করলো। দামি নীল রঙের শাড়ি, গলায় হীরের নেকলেস। নিজেকে তার আয়নার দিকে মনে হচ্ছিল এক সেজেগুজে থাকা পুতুল, যার কোনো প্রাণ নেই। পার্টিতে গিয়ে স্নেহা এক অন্য আরিয়ানকে দেখল। সবার সাথে হাসি মুখে কথা বলছে, আত্মবিশ্বাসের সাথে নিজের ব্যবসার কথা বলছে। সবাই তাকে সমীহ করছে, ভয় পাচ্ছে। আরিয়ান এবার তাকে স্নেহাকে পরিচয় করে দিচ্ছিল, আমার ভালোবাসা, আমার স্ত্রী বলে। স্নেহা তখন অভিনয় করে হাসতে গিয়ে গাল ব্যথা করছিল, কিন্তু সে বাধ্য ছিল, কারণ আরিয়ানের শক্ত হাতটা তার কোমর এমনভাবে ধরেছিল যা বাইরে থেকে দেখলে মনে হবে ভালোবাসার স্পর্শ, কিন্তু স্নেহা জানে ওটা ছিল এক শীতল সতর্ক বার্তা। পার্টি থেকে ফেরার পথে গাড়িতে আরিয়ান হঠাৎ স্নেহাকে জিজ্ঞেস করলো। তোমার মাথা ধরেছে? স্নেহা অবাক হয়ে তার দিকে তাকালো। পার্টিতে দু একবার সে কপালে হাত দিয়েছিল, এই লোকটা সেটাও খেয়াল করেছে। সামান্য। বাড়ি ফেরার পর স্নেহা অবাক হয়ে দেখলো তাদের ঘরের পাশে রাখা টেবিলে এক কাপ গরম জেসমিন চা আর ব্যথানাশক ট্যাবলেট রাখা। পরিচারিকা জানালো স্যার পাঠিয়েছেন। এই অপ্রত্যাশিত যত্নে স্নেহার মনটা আরো বিভ্রান্ত হয়ে গেল। যে লোকটা তাকে মানসিকভাবে ছিঁড়ে ছুঁড়ে ফেলছে, সে আবার তার শারীরিক কষ্টের এত খেয়াল রাখছে। এটা কি ভালোবাসা, নাকি নিজের দামি সম্পত্তির যত্ন নেয়া? রাতে আরিয়ান যখন ঘরে এলো, স্নেহা ভয়ে কুকড়ে বিছানায় একপাশে সরে গেল, কিন্তু আরিয়ান তার কাছে না এসে সোফায় গিয়ে বসলো। চাটা খেয়ে ওষুধ খেয়ে নিও। স্নেহা কোনো উত্তর দিল না। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো স্নেহা, তোমার এই ঘৃণাকে আমি উপভোগ করি, কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি অসুস্থ হলে আমার ভালো লাগে না, কারণ আমার জিনিসের কোনো ক্ষতি হোক তা আমি সহ্য করতে পারি না। আরিয়ানের এই কথায় স্নেহা তার প্রশ্নের উত্তর পেয়ে গেল। এটা যত্ন, তবে ভালোবাসার নয়, অধিকারের। সে রাতে আরিয়ান তাকে স্পর্শ করল না, কিন্তু তার উপস্থিতিতে স্নেহার জন্য ছিল হাজারো স্পর্শের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। স্নেহা ঘুমানোর ভান করে চোখ বন্ধ করে রইল। তার মনের ভেতর তখন একটাই চিন্তা, এই সোনার খাঁচা ভেঙে তাকে পালাতেই হবে। সে আকাশের কথা ভাবল। আকাশ কি তাকে খুঁজছে? সে কি জানে তার স্নেহা কোন নরকের মধ্যে দিন কাটাচ্ছে? ভালোবাসার স্মৃতিগুলোই ছিল এই কারাগারে তার বেঁচে থাকার একমাত্র শক্তি। দিনগুলো একঘেয়ে আর শ্বাসরুদ্ধকর ভাবে কাটছিল। হারিয়ানায় তৈরি করা রুটিন বাধা ছিল স্নেহার জীবন। সকালে একসাথে নাস্তা, দুপুরে নিঃসঙ্গতা, আর রাতে আরিয়ানের শীতল উপস্থিতি। আরিয়ান তার সাথে খুব বেশি কথা বলতো না, কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টি সবসময় স্নেহার উপর থাকতো। স্নেহার মনে হতো সে যেন এক কাচের বাক্সে বন্দী, যার প্রতিটা নড়াচড়া বাইরে থেকে স্পষ্ট দেখা যায়। আকাশের সাথে যোগাযোগ করার জন্য সে ছটফট করছিল, কিন্তু কোনো পথই খুঁজে পাচ্ছিল না। তার নতুন ফোনে আরিয়ানের নম্বর ছাড়ার কিছু ছিল না, আর বাড়ির প্রতিটা কোণায় ছিল সিসিটিভি ক্যামেরা। একদিন দুপুরে লাইব্রেরিতে বসে থাকার সময় বাড়ির এক বৃদ্ধ পরিচারক হাশেম চাচা তার জন্য জুস নিয়ে এলেন। হাশেম চাচা এই বাড়িতে আরিয়ানের জন্মের আগে থেকেই আছেন। স্নেহাকে বিষণ্ণ বসে থাকতে দেখে তিনি সাহস করে কথা বললেন। ছোট ম্যাম, আপনার মুখটা সবসময় এমন মলিন থাকে কেন? না, কিছু না চাচা। আমি এই বাড়ির দেয়ালকেও চিনি। ছোট স্যারের মেজাজ আমি জানি। উনি বাইরে থেকে যেমন কঠিন, ভেতরটা তেমন নয়। আপনাকে উনি অনেক ভালোবাসেন। ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে? স্নেহা হাশেম চাচার সরলতার কোনো আশা খুঁজে পেল না, কিন্তু কয়েকদিন পর ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। গভীর রাতে যখন আরিয়ান ব্যবসার কাজে বিদেশে ছিল, স্নেহা ঘুম ভেঙে পানি খেতে উঠেছিল। হঠাৎ তার চোখে পড়ল আরিয়ানের ডেস্কের ড্রয়ারটার দিকে, যেটা সামান্য খোলা। কৌতূহলবশত সে ড্রয়ারটা খুলতেই ভেতরে একটা পুরনো ভাঙা স্ক্রিনের ফোন দেখতে পেল। এটা তার ফোন, যেটা সে ভেবেছিল আরিয়ান প্রথম দিনই ভেঙে ফেলেছিলে। তাহলে কি এটা অন্য কোনো ফোন ছিল, নাকি আরিয়ান এটা রেখে দিয়েছে? স্নেহার বুকটা উত্তেজনা ধরফর করতে লাগলো। সে কাঁপা কাঁপা হাতে ফোনটা অন করলো। ভাগ্যক্রমে ফোনে চার্জ ছিল। সে দ্রুত সিম কার্ডটা খুলে তার নতুন আইফোনে লাগালো। নেটওয়ার্ক আসতে একটার পর একটা মেসেজ ঢুকতে শুরু করলো। তার মধ্যে আকাশের পাঠানো অসংখ্য মেসেজ আর মিসড কল। স্নেহা, তুমি কোথায়? কি হয়েছে তোমার?
তোমার বাবা কিছু বলছেন না কেন? আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ প্লিজ একবার যোগাযোগ করো। মেসেজগুলো পড়ে স্নেহার চোখে পানি চলে এলো। আকাশ তাকে ভোলেনি, সে তাকে খুঁজছে। এই অনুভূতিটা তাকে নতুন করে বাঁচার শক্তি দিল। সে কাঁপা কাঁপা আঙ্গুলে আকাশকে মেসেজ লিখলো। আকাশ, আমি বেঁচে আছি, কিন্তু খুব বিপদে আছি। আমাকে এখান থেকে নিয়ে যাও। মেসেজ পাঠিয়ে সে সিমটা খুলে আবার পুরনো ফোনে রেখে দিল এবং ফোনটা লুকিয়ে ফেললো তার ওয়ার্ড্রপের ভেতরে। পরদিন সকাল থেকে সে আকাশের উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলো। আরিয়ানের অনুপস্থিতিতে বাড়ির পরিবেশটা একটু হালকা ছিল, যা স্নেহাকে কিছুটা স্বস্তি দিচ্ছিল। দুপুরে তার ফোনে একটা অজানা নম্বর থেকে মেসেজ এলো। আমি আকাশ, এটা আমার নতুন নাম্বার। আজ রাত 12টায় ফোন করব, তৈরি থেকো। স্নেহা উত্তেজনায় ভয়ে প্রায় কাঁপছিল। সে কি পারবে আরিয়ানের চোখ এড়িয়ে কথা বলতে? রাত 12টা বাজার জন্য সে প্রতিটা সেকেন্ড গুনতে লাগলো। ঠিক সময় ফোনটা ভাইব্রেট করে উঠল। স্নেহা বারান্দার সবচেয়ে অন্ধকার কোণায় গিয়ে ফোনটা ধরলো। হ্যালো আকাশ। স্নেহা, আমার সোনা। হ্যাঁ, অবশেষে অবশেষে তোমার গলাটা তো শুনলাম। তুমি তুমি ঠিক আছো তো? ওই লোকটা তোমার কোনো ক্ষতি করেনি তো? হ্যাঁ, বলো বলো প্লিজ। আমি ভালো নেই আকাশ। আমি এক মুহূর্ত এখানে থাকতে চাই না। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে বলেছিলে। কবে আসবে তুমি? আমি আমি সব ব্যবস্থা করছি সোনা। কিন্তু আরিয়ান চৌধুরী খুব ক্ষমতাশালী লোক। তার বিরুদ্ধে যাওয়া সহজ নয়। আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি এখন কোথায় আছো? বাড়িটা কেমন? সিকিউরিটি কেমন? প্লিজ বলো। আকাশের কণ্ঠে ভালোবাসার চেয়ে বেশি ছিল কৌতূহল। সে বাড়ি, আরিয়ানের ব্যবসা, সম্পত্তি নিয়ে অনেকগুলো প্রশ্ন করলো। স্নেহা ভালোবাসার আবেগে অন্ধে ছিল, তাই সে এই বিষয়গুলো তেমনভাবে খেয়াল করলো না। সে আকাশকে সব খুলে বলল। চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাকে উদ্ধার করার জন্য প্ল্যান করছি। তুমি খুব সাবধানে থেকো। আর হ্যাঁ, তোমার স্বামী তোমাকে কি কি দিয়েছে? কোনো দামি গয়না বা টাকা? যা পারো সাথে করে নিয়ে আসার চেষ্টা করবে। হ্যাঁ, আমাদের নতুন জীবন শুরু করতে ওগুলো কাজে লাগবে। হ্যাঁ, বুঝেছো? হ্যাঁ, কাজে লাগবে। হ্যাঁ। এই কথাটা স্নেহার কানে একটু খট করে লাগলো, কিন্তু সে ভাবলো হয়তো আকাশ তাদের ভবিষ্যতের কথা ভেবেই বলছে। সে কিছু বলতে যাওয়ার আগেই ঘরের দরজা খোলার শব্দ হলো। আরিয়ান ফিরে এসেছে নির্ধারিত সময়ের একদিন আগে। আকাশ, আমাকে এখন রাখতে হবে। ও চলে এসেছে। স্নেহা দ্রুত ফোনটা কেটে দিয়ে ঘরে ঢুকে পড়ল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আরিয়ান দরজায় দাঁড়িয়েছিল, তার হাতে একটা ট্যাবলেট, যেটা স্ক্রিনে জলজল করছিল একটা লাইভ অডিও রেকর্ডিং এর গ্রাফ। আরিয়ানের মুখটা ছিল বরফের মতো ঠান্ডা আর চোখ দুটো ছিল আগুনের মতো লাল। স্বাগতম জানাবে না আমাকে, প্রিয়তমা স্ত্রী? কার সাথে এত রাতে ফিসফিস করে কথা বলছিলে? তোমার আকাশের সাথে? স্নেহার পায়ের নিচে মাটি সরে গেল, তার সারা শরীর বেয়ে ঠান্ডা ঘাম নামতে শুরু করলো। সে বুঝতে পারলো এ বাড়িতে কোনো কিছুই আরিয়ানের নজরে এড়ায় না। তার প্রতিটা কথা, প্রতিটি নিঃশ্বাস রেকর্ড করা হয়েছে। আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম স্নেহা, অতীত ভুলে আমার স্ত্রী হয়ে থাকার একটা সুযোগ, কিন্তু তুমি আমাকে ধোঁকা দিলে। আমার বাড়িতে আমারই বিছানায় শুয়ে তুমি অন্য পুরুষের সঙ্গে কথা বলো। আরিয়ান ফোনটা হাতে নিয়ে এমনভাবে চাপ দিল যে ওটা মট করে ভেঙে তার হাতে গুঁড়া হয়ে গেল। তারপর সে ভাঙা অংশগুলো মেঝেতে ছুঁড়ে ফেলল। এই ধোঁকার শাস্তি কি হতে পারে তোমার কোনো ধারণা আছে? স্নেহা ভয়ে যন্ত্রণায় চোখ বন্ধ করে ফেলল। সে জানতো এবার আরিয়ানের যে রূপ সে দেখতে চলেছে, তার কাছে প্রথম রাতের যন্ত্রণা কিছুই নয়। অতীতের ছায়া আজ তার বর্তমানকে এক ভয়ানক ঝড়ের মুখে। আরিয়ানের সে শান্ত কিন্তু ভয়ঙ্কর কণ্ঠস্বর শোনার পর স্নেহার মনে হলো তার হৃৎপিণ্ডটা কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে। ঘরের শীতল তাপমাত্রা যেন আরো 10 ডিগ্রি নেমে গেল। আরিয়ানের চোখ দুটো জ্বলছিল, কিন্তু তার মুখ ছিল অভিব্যক্তিহীন, যা তাকে আরো বেশি ভয়ঙ্কর করে তুলেছিল। স্নেহার বাহুতে তার আঙুলগুলো লোহার মতো চেপে বসেছিল। আমার লাগছে, ছেড়ে দিন। লাগছে? লাগারই তো কথা। বিশ্বাসঘাতকতার যন্ত্রণা এর চেয়ে অনেক বেশি স্নেহা। তুমি আমাকে সেই যন্ত্রণাটা দিয়েছ। স্নেহা কোনো উত্তর দিতে পারল না, তার মস্তিষ্ক অসাড় হয়ে গিয়েছিল। সে শুধু ভাবছিল এরপর কি হতে চলেছে, আরিয়ান তাকে কি শাস্তি দেবে। আরিয়ানের পরবর্তী পদক্ষেপে স্নেহার সমস্ত শরীর ভয়ে হিম হয়ে গেল। সে স্নেহাকে প্রায় টেনে হিচড়ে ঘর থেকে বের করে নিয়ে চলল। এই বিশাল প্রাসাদের কোন দিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে
স্নেহা কিছুই বুঝতে পারছিল না। তার একটা লম্বা অন্ধকার করিডোর পেরিয়ে একটা ভারী কাঠের দরজার সামনে এসে থামল। আরিয়ান দরজাটা খুলতেই একটা স্বেচ্ছেতে ঠান্ডা বাতাস তাদের স্পর্শ করল। এটাই এখন থেকে তোমার ঘর? ঘরটা ছিল একদমই সাদামাটা। একটা ছোটখাটো একটা টেবিল আর একটা চেয়ার ছাড়া আর কিছুই নেই। কোনো জানালা নেই, কোনো আসবাবপত্র নেই, কোনো বিলাসিতা নেই। চৌধুরী মেনশনের অন্য ঘরগুলোর সাথে এর কোনো তুলনাই চলে না। এটা যেন প্রাসাদের ভেতরেরই কোনো অন্ধকার জেলখানা। যতক্ষণ না পর্যন্ত তুমি বুঝতে পারছো যে তুমি কার, তোমার পরিচয় কি, ততক্ষণ তুমি এখানেই থাকবে। তোমার আকাশকে ফোন করার শখ আমি মিটিয়ে দিচ্ছি। আপনি এটা করতে পারেন না। আমাকে এখানে আটকে রাখবেন না। আমি সব পারি, আর তুমি খুব তাড়াতাড়ি সেটা বুঝতে পারবে। ভারী দরজাটা বন্ধ হয়ে যাওয়ার শব্দ হলো। বাইরে থেকে তালা লাগানোর আওয়াজ স্নেহার কানে বাজলো। সে দরজায় ধাক্কা দিতে লাগলো, চিৎকার করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। ঘরটা ছিল সম্ভবত সাউন্ডপ্রুফ। তার চিৎকার সেই ঘরের দেয়াল ভেদ করে বাইরে যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। প্রথম দিনটা স্নেহা জেদের বশে কাটিয়ে দিল। পরিচারিকা যখন খাবার নিয়ে এলো, সে প্লেট ছুঁড়ে ফেলে দিল। সে ঠিক করলো এই লোকটার কোনো দয়া সে গ্রহণ করবে না। কিন্তু সময় যত গড়াতে লাগলো, একাকিত্ব আর ভয় তাকে গ্রাস করতে শুরু করলো। চারপাশের নিস্তব্ধতা যেন তাকে জীবন্ত কবর দেওয়ার মতো অনুভূতি দিচ্ছিল। দ্বিতীয় দিনে সে কিছুই খেলো না। শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল, মাথা ঘুরছিল, কিন্তু তার জেদ কমেনি। সে শুধু আকাশের কথা ভাবার চেষ্টা করছিল। আকাশ তাকে নিশ্চয়ই খুঁজবে, এই কারাগার থেকে তাকে উদ্ধার করবে। এই একটাই আশা তাকে আঁকড়ে ধরেছিল। তৃতীয় দিন সকালে স্নেহার ঘুম ভাঙল প্রচণ্ড জ্বর আর অসহ্য মাথা ব্যথা নিয়ে। তার সারা শরীর যেন আগুনে পুড়ে যাচ্ছিল। সে বিছানা থেকে নামার চেষ্টা করতেই মাথা ঘুরে মেঝেতে পড়ে গেল। তার ঠোঁট শুকিয়ে কাঠ, গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। দুপুরে যখন পরিচারিকা খাবার নিয়ে এলো, সে স্নেহাকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ভয়ে চিৎকার করে উঠল। খবরটা আরিয়ানের কাছে পৌঁছাতে এক মুহূর্ত দেরি হলো না। সে তখন তার অফিসের জরুরি মিটিংয়ে ছিল। ম্যাডাম অজ্ঞান হয়ে গেছেন। এই একটা বাক্য শোনা মাত্রই আরিয়ানের পৃথিবী দুলে উঠল। তার সেই শীতল হিসাবে ব্যবসায়ের মুখোশটা এক মুহূর্তে খসে পড়ল। সে মিটিংয়ের মাঝখানে ফাইলপত্র ছুঁড়ে ফেলে দৌড়ে বেরিয়ে গেল। গাড়ি চালাতে চালাতে তার হাত কাঁপছিল। তার মাথায় তখন একটাই চিন্তা করছিল, স্নেহার যদি কিছু হয়ে যায়। সে স্নেহাকে শাস্তি দিতে চেয়েছিল, তাকে নিজের বশে আনতে চেয়েছিল, কিন্তু তাকে শেষ করে দিতে চায়নি। বাড়িতে পৌঁছে আরিয়ান প্রায় ঝড়ের বেগে সে ঘরটার দিকে ছুটে গেল। স্নেহাকে বরফ শীতল মেঝেতে নিস্তেজভাবে পড়ে থাকতে দেখে তার বুকের ভেতরটা ধক করে উঠল। এক অজানা আতঙ্ক তাকে গ্রাস করল। তার মনে হলো সে তার সবচেয়ে মূল্যবান কিছু একটা হারাতে বসেছে। ডাক্তারকে ফোন করেছিস? সে এক ঝটকায় স্নেহাকে কোলে তুলে নিল। ফুলের মতো হালকা শরীরটা আগুনের মতো গরম। আরিয়ান তাকে নিয়ে দ্রুত তাদের শোবার ঘরের দিকে এগিয়ে গেল। স্নেহাকে নরম বিছানায় শুয়ে দিয়ে সে প্রায় পাগলের মতো আচরণ করতে শুরু করলো। বাড়ির সেরা ডাক্তার কয়েক মিনিটের মধ্যেই হাজির হলেন। মারাত্মক জ্বর, ডিহাইড্রেশন আর দুর্বলতার কারণে এমনটা হয়েছে। কয়েকদিন ধরে কি উনি কিছু খাননি? ডাক্তারের প্রশ্নটা আরিয়ানের বুকে ছুরির মতো বিঁধল। তার দেয়া শাস্তির কারণে স্নেহার এই অবস্থা। এক তীব্র অপরাধ বোধ তাকে ঘিরে ধরল। আমার স্ত্রী কতক্ষণে সুস্থ হবে? চিন্তা করবেন না, আমি ইনজেকশন আর স্যালাইন দিয়ে দিয়েছি। তবে ওনাকে যত্ন করতে হবে, কপালে নিয়মিত জলপট্টি দিতে হবে। ডাক্তার আর নার্সরা তাদের কাজ করছিল, কিন্তু আরিয়ান এক মুহূর্তের জন্য স্নেহার পাশ থেকে সরল না। সে নার্সকে সরিয়ে দিয়ে নিজেই ভেজা কাপড় দিয়ে স্নেহার কপাল মুছতে লাগলো। তার চোখে মুখে ছিল রাজ্যের উদ্বেগ আর ভয়। সে কঠিন নির্মম আরিয়ান চৌধুরীকে এই মুহূর্তে দেখলে কেউ চিনতেই পারবে না। জ্বরের ঘোরে স্নেহা আবুল তাবল বকছিল। সে কখনো তার বাবাকে ডাকছিল, কখনো কাঁদছিল। আরিয়ান স্থির হয়ে তার পাশে বসে সব শুনছিল। মধ্যরাতে জ্বরের ঘোরে স্নেহার ঠোঁট দুটো নড়ে উঠল। আকাশ, আমাকে নিয়ে যাও। নামটা শোনার সাথে সাথে আরিয়ানের হাতটা থেমে গেল। তার মুখটা যা এতক্ষণ উদ্বেগে নরম হয়েছিল, মুহূর্তেই আবার কঠিন হয়ে গেল। যে মেয়েটার জন্য সে এতটা অস্থির, সে কিনা এই অবস্থাতে অন্য পুরুষের নাম নিচ্ছে। এক তীব্র ঈর্ষার যন্ত্রণা তার ভেতরটা পুড়িয়ে দিচ্ছিল।
তার মনে হচ্ছিল স্নেহার গলা টিপে ধরে, কিন্তু পরক্ষণে স্নেহার যন্ত্রণা কাতর মুখের দিকে তাকিয়ে তার রাগটা অসহায়ত্বে পরিণত হলো। তুমি শুধু আমার স্নেহা, শুধু আমার। আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। আরিয়ান উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। বাইরে ঝুম বৃষ্টি নেমেছে। সেই বৃষ্টির মতোই তার মনের ভেতরও চলছিল তুমুল ঝড়। একদিকে স্নেহার প্রতি তার তীব্র ভালোবাসা আর হারানোর ভয়, অন্যদিকে স্নেহার বিশ্বাসঘাতকতার জন্য জন্মানো প্রচণ্ড ঘৃণা আর রাগ। এই দ্বন্দ্বে সে ক্ষত বিক্ষত হচ্ছিল। এই প্রথম আরিয়ান চৌধুরী নিজের আবেগের কাছে নিজেকে এতটা অসহায় অনুভব করল। সে বুঝতে পারল স্নেহা নামক এই মেয়েটা শুধু তার সম্পত্তি নয়, তার দুর্বলতাও বটে। আর এই দুর্বলতাই হয়তো একদিন তাকে ধ্বংস করে দিবে। দুদিন পর স্নেহার জ্বর ছাড়ল। চোখ খুলে সে নিজেকে তাদের সে বিলাসবহুল ঘরে আবিষ্কার করে অবাক হলো। তার মনে ছিল শুধু সেই অন্ধকার স্বেচ্ছেতে ঘরটার স্মৃতি। সে দুর্বল শরীরে উঠে বসার চেষ্টা করতে আরিয়ান ঘরে প্রবেশ করলো। তার হাতে ছিল স্যুপের বাটি। চুপচাপ শুয়ে থাকো। স্নেহা কিছু না বলে আবার শুয়ে পড়ল। তার মনের ভেতরটা ছিল বিভ্রান্ত। যে লোকটা তাকে জেলখানায় বন্দি করেছিল, সেই আবার তার এতটা সেবা করলো কেন? সে কি কিছুই বুঝতে পারছে না? আরিয়ান তার পাশে বসে নিজের হাতে তাকে স্যুপ খাওয়ানোর চেষ্টা করলো। আমার খিদে নেই। জেদ করো না স্নেহা, তোমার শরীরে শক্তির প্রয়োজন। চুপচাপ খেয়ে নাও। আরিয়ানের কণ্ঠে আদেশের সুর থাকলেও তাতে কোনো কাঠিন্য ছিল না, বরং এক ধরনের অধিকার মেশানো আরতি ছিল। স্নেহা আর না করতে পারল না, নীরবে স্যুপটা খেয়ে নিল। এরপর কয়েকটা দিন আরিয়ান তার ছায়ার সঙ্গী হয়ে রইল। তার খাওয়া, ঘুম, ওষুধ সবকিছু নিজের হাতে দেখভাল করতে লাগলো। সে স্নেহার সাথে তার আগে দুর্ব্যবহার বা আকাশের ফোন কল নিয়ে একটা কথাও বলল না। আরিয়ানের এই নীরবতা আর অপ্রত্যাশিত যত্ন স্নেহার কাছে আরো বেশি রহস্যময় আর অস্বস্তিকর মনে হচ্ছিল। স্নেহা পুরোপুরি সুস্থ হয়ে ওঠার এক সপ্তাহ পর এক সকালে আরিয়ান তার ঘরে এলো। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত স্থিরতা। আমি ভেবে দেখেছি, এভাবে জোর করে তোমাকে আটকে রেখে কোনো লাভ নেই। তোমার মনটা তো সেই আকাশের কাছেই পড়ে আছে। স্নেহা চমকে আরিয়ানের দিকে তাকালো। সে বুঝতে পারছিল না আরিয়ান কি বলতে চাইছে। আমি এই প্রতিদিনের যুদ্ধ করতে করতে ক্লান্ত স্নেহা। তুমি যদি ওর সাথে দেখা করে শান্তি পাও তবে তাই হোক। আমি তোমাদের দেখা করার ব্যবস্থা করব। কি বলছেন আপনি? আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না। এটা নিশ্চয়ই আপনার নতুন কোনো চাল। কোনো চাল নয়, এই ক্যাফের ঠিকানা। আগামীকাল বিকেল 4টায় আকাশ ওখানে তোমার জন্য অপেক্ষা করবে। তুমি গিয়ে ওর সাথে দেখা করতে পারো। আমার ড্রাইভার তোমাকে নিয়ে যাবে আর বাইরে অপেক্ষা করবে। তোমার কাছে 1 ঘন্টা সময় থাকবে। স্নেহার মাথা কাজ করছিল না। যে মানুষটা আকাশের নাম পর্যন্ত সহ্য করতে পারতো না, সে নিজেই তাদের দেখা করার ব্যবস্থা করছে। এটা অসম্ভব। কিন্তু তার মনে এক চিলতে আশার আলো উকি দিল। যদি এটা সত্যি হয়, যদি সে আকাশকে সব খুলে বলার সুযোগ পায়, পালানোর একটা পথ যদি বেরিয়ে আসে। আপনি আমার উপর নজর রাখার জন্য লোক রাখবেন না তো? আমার কথার উপর বিশ্বাস রাখা বা না রাখা তোমার ব্যাপার। আমি শুধু দেখতে চাই যাকে তুমি এত ভালোবাসো সে তোমার জন্য কতটা উপযুক্ত। পরদিন স্নেহার মনে উত্তেজনার ঝড় বইছিল। সে আরিয়ানের দেয়া একটা সাধারণ সেলার কামিজ পরে তৈরি হলো। তার মন বলছিল এটা একটা ফাঁদ। আবার অন্যদিকে আকাশের সাথে দেখা করার তীব্র আকাঙ্ক্ষা তাকে অস্থির করে তুলেছিল। ঠিক সময় ড্রাইভার তাকে নিয়ে গেল নির্দিষ্ট ক্যাফেটার দিকে। এটা শহরের এক অভিজাত এলাকার সুন্দর ছিমছাম একটা ক্যাফে। ড্রাইভার তাকে নামিয়ে দিয়ে বলল, ম্যাডাম, আমি বাইরেই আছি, 1 ঘন্টা পর আপনাকে এখান থেকে নিয়ে যাব। স্নেহা কাপা পায়ে ক্যাফের ভেতরে প্রবেশ করল। একটা প্রাইভেট কেবিনের দিকে ইশারা করে ওয়েটার তাকে পথ দেখিয়ে দিল। পর্দার ওপাশে বসেছিল আকাশ। তাকে দেখার সাথে সাথেই স্নেহার চোখ দুটো জলে ভরে গেল। সে ছুটে গিয়ে আকাশকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু আকাশ তাকে আলতো করে ছাড়ি দিয়ে চেয়ারে বসলো। আকাশ, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি তোমাকে দেখতে পাচ্ছি। আমিও স্নেহা, আমি তোমার জন্য খুব চিন্তায় ছিলাম। ওই লোকটা তোমাকে খুব কষ্ট দিচ্ছে, তাই না? সে কথা আর বলো না। আমি একটা নরকের মধ্যে আছি। তোমাকে সব বলতে হবে। আমাদের এখান থেকে পালাতে হবে আকাশ। হ্যাঁ হ্যাঁ, আরে আমরা পালাবো, কিন্তু তার আগে সব পরিকল্পনা করতে হবে। আরিয়ান চৌধুরীর থেকে পালানো সহজ কাজ নয়। আচ্ছা, সে নিজে তোমাকে আমার সাথে দেখা করতে পাঠালো?
বিষয়টা অদ্ভুত লাগছে না? স্নেহা তাকে সব খুলে বলল, কিন্তু স্নেহা অবাক হয়ে লক্ষ্য করলো আকাশ তার কষ্টের কথা শোনার চেয়ে চৌধুরী মেনশনের ঐশ্বর্য, আরিয়ানের ব্যবসা আর তার জীবনযাত্রা সম্পর্কে জানতে বেশি আগ্রহী। আরে লোকটার তো টাকার অভাব নেই, তোমাকে নিশ্চয়ই অনেক দামি গহনা দিয়েছে। হ্যাঁ দিয়েছি, কিন্তু ওসব দিয়ে কি হবে? আমার মুক্তি দরকার। আরে ওইগুলোই তো আমাদের কাজে লাগবে। নতুন জীবন শুরু করতে অনেক টাকার দরকার। তুমি যখন পালাবে যা পারো সাথে করে নিয়ে আসবে। হ্যাঁ, আরিয়ানের কোনো ক্রেডিট কার্ড বা চেকবুক আনতে পারবে? প্লিজ প্লিজ আনতে পারবে? আকাশের কথায় স্নেহার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। তার ভালোবাসার মানুষটার মুখে এসব কথা বড্ড বেমানান লাগছিল। তার কি স্নেহার চেয়ে টাকার চিন্তা বেশি? স্নেহা মনকে বোঝালো হয়তো সে তাদের ভবিষ্যতের কথা ভেবেই এতটা বাস্তববাদী হওয়ার চেষ্টা করছে। সময় প্রায় শেষ হয়ে আসছিল। তারা যখন কথা বলতে বলতে কেবিন থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই পাশের টেবিল থেকে একটা ছোট বাচ্চা দৌড়ে এসে আকাশের পা জড়িয়ে ধরল। বাবা, তুমি এখানে? বাবা ডাকটা শুনে স্নেহা যেন জমে গেল। আকাশের মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল, যেন কেউ তার রক্ত শুষে নিয়েছে। স্নেহা বাচ্চাটার পেছন পেছন এগিয়ে আসা মহিলাটার দিকে তাকালো। মহিলার চোখে ছিল আগুন আর তীব্র ঘৃণা। তিনি সরাসরি আকাশের দিকে তাকিয়েছিলেন। তাহলে এই মেয়ের জন্যই তুমি আমার আর আমার সন্তানের ফোন ধরো না? নতুন শিকার জুটিয়েছো? স্নেহা হতভম্ব হয়ে একবার সেই মহিলা, একবার বাচ্চাটা, আর একবার আকাশের ফ্যাকাশে মুখের দিকে তাকাতে লাগলো। তার পৃথিবীটা যেন পায়ের তলায় ঘুরতে শুরু করেছে। তার মস্তিষ্ক কোনো কিছুই ঠিকভাবে প্রক্রিয়া করতে পারছিল না। বাবা, শিকার, আমার সন্তান, এই শব্দগুলো হাতুড়ির মতো তার মাথায় আঘাত করছিল। বাবা ছোট্ট শিশুটির মুখ থেকে বের হওয়া এই একটা শব্দ যেন এক মুহূর্তে গোটা ক্যাফের বাতাসকে স্তব্ধ করে দিল। সময় যেন স্নেহার জন্য সেখানেই থেমে গিয়েছিল। তার পৃথিবীটা বন বন করে ঘুরতে শুরু করলো। সে হতভম্ব হয়ে একবার সেই অগ্নিমূর্তি মহিলার দিকে, একবার ভয় বিবর্ণ হয়ে যাওয়া আকাশের দিকে, আর একবার নিষ্পাপ শিশুটির দিকে তাকাচ্ছিল। আকাশ মরিয়া হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। স্নেহা, স্নেহা, তুমি তুমি ওকে বিশ্বাস করো না প্লিজ। ওই মহিলাটা অনেক প্রতারক। আমাকে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। হ্যাঁ, আমি ওকে চিনি না। কি? তুমি আমাকে চেনো না আর তোমার সন্তানকে তুমি চেনো না? এই মেয়ের টাকায় চোখ পড়েছে বলে নিজের অতীত অস্বীকার করছো, বেঈমান! মহিলাটি চিৎকার করে কথাগুলো বলছিল। ক্যাফের অন্য সব মানুষ তাদের দিকে তাকিয়েছিল। স্নেহার মনে হচ্ছিল লজ্জায় অপমানে সে মাটির সাথে মিশে যায়। আকাশের মুখের প্রতিটা শব্দ তার কাছে মিথ্যে মনে হচ্ছিল। তার চোখের ভয়, তার তোতলানো কথা, সব কিছুই তার অপরাধের সাক্ষ্য দিচ্ছিল। স্নেহার এতদিনের বিশ্বাস, তার ভালোবাসা, তার স্বপ্ন, সব কিছু এই একটা মুহূর্তে কাঁচের মতো ঝনঝন করে ভেঙে পড়ছিল। তার কানে আর কোনো শব্দ ঢুকছিল না। ঠিক সেই মুহূর্তে যখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, দুজন দীর্ঘদেহী স্যুট পরা লোক যেন মাটি ফুঁড়ে উদয় হলো। তাদের একজন শান্তভাবে সেই মহিলাকে বলল, ম্যাডাম, আপনার সাথে আমাদের স্যারের কিছু কথা আছে, দয়া করে বাইরে আসুন। অন্যজন স্নেহার পাশে বসে অত্যন্ত বিনীতভাবে বলল, ম্যাম, স্যার গাড়িতে আপনার জন্য অপেক্ষা করছে, চলুন। স্নেহা কোনো যন্ত্রের মতো লোকটিকে অনুসরণ করলো। তার নিজের হাঁটার বা চিন্তা করার মতো কোনো শক্তি অবশিষ্ট ছিল না। সে একবারও পেছন ফিরে আকাশের দিকে তাকালো না। তার মনে হচ্ছিল সে একটা দুঃস্বপ্নের জগৎ থেকে বেরিয়ে আসছে, যে এতদিন তার কাছে বাস্তব ছিল। গাড়ির দরজা খুলতে সে দেখলো আরিয়ান জানালার বাইরে তাকিয়ে বসে আছে। তার মুখে কোনো ভাবান্তর নেই, যেন সে সবকিছু আগে থেকে জানতো। স্নেহা গাড়িতে ওঠার পর থেকে চৌধুরী মেনশন পৌঁছানো পর্যন্ত দীর্ঘ পথটুকু এক অসহনীয় দম বন্ধ করা নীরবতার মধ্যে কাটালো। আরিয়ান একটা কথা বলল না, একবারের জন্য স্নেহার দিকে তাকালো না। তার এই নীরবতা স্নেহার কাছে হাজারটা অপমানসূচক কথার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক মনে হচ্ছিল। এই নীরবতায় যেন চিৎকার করে বলছিল, আমি তোমাকে বলেছিলাম, আমি সঠিক ছিলাম। স্নেহার মনে হচ্ছিল তার ভেতরটা ফাঁকা হয়ে গেছে, কান্নার শক্তিটুকু সে হারিয়ে ফেলেছে। তার মাথায় শুধু ঘুরছিল আকাশ তাকে ঠকিয়েছে, তার ভালোবাসা, তার অপেক্ষা, তার আত্মত্যাগ।
সব কিছুই ছিল এক বিরাট প্রহসন। গাড়িটা মেনশনের সামনে এসে থামতেই স্নেহা দ্রুত নেমে নিজের ঘরের দিকে ছুটে গেল। দরজা বন্ধ করে সে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ল। আর ঠিক তখনই এতক্ষণ ধরে চেপে রাখা আবেগের বাঁধটা ভেঙে গেল। প্রথমে অস্ফুট গোঙানি, তারপর সেই গোঙানির রূপ নিল কান্নায়, আর কান্নাটা পরিণত হলো এক তীব্র চিৎকারে। সে চিৎকার করছিল তার নিজের বোকামির জন্য, তার অন্ধ বিশ্বাসের জন্য। তার ভালোবাসা তাকে প্রতারণা করেছে। এর চেয়ে বড় অপমান আর যন্ত্রণা আর কিছুই হতে পারে না। সে হাতের কাছে থাকা ফুলদানিটা তুলে নিয়ে দেয়ালে ছুঁড়ে মারল। কাঁচ ভাঙার ঝনঝন শব্দে তার ভেতরে যন্ত্রণাটা যেন আরো বেড়ে গেল। সে ঘরের জিনিসপত্র তছনছ করতে লাগলো। ড্রেসিং টেবিলের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে তার নিজের উপরই ঘৃণা হলো। এই সেই মেয়ে যে এই প্রতারক লোকটার জন্য আরিয়ানের মতো একটা মানুষকে ঘৃণা করে এসেছে। ঘরের বাইরে দরজার ওপাশে আরিয়ান চুপচাপ দাঁড়িয়েছিল। ভেতরের প্রতিটা ভাঙচুরের শব্দ, স্নেহার কান্নার প্রতিটা আওয়াজ তার কানে আসছিল। তার বুকের ভেতরটাও মোচড় দিচ্ছিল। কিন্তু সে জানতো এই মুহূর্তে স্নেহার একা থাকাটা খুব দরকার। এই ঝড়টা স্নেহাকে একাই সামলাতে হবে। এই বিশ্বাসভঙ্গের যন্ত্রণাটা ভেতর থেকে বের করে না দিতে পারলে সে কোনো দিন স্বাভাবিক হতে পারবে না। অনেকক্ষণ পর যখন ভেতরের সব শব্দ থেমে গেল, শুধু চাপা কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল, তখন আরিয়ান নিঃশব্দে ঘরের দরজাটা খুলল। স্নেহা মেঝেতে বসেছিল, চারপাশ ভাঙা কাচের টুকরা। তার হাতটা সামান্য কেটে গিয়ে রক্ত পড়ছে। সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে শুধু শূন্য দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। আরিয়ান কোনো কথা না বলে ঘরের ভেতরে থাকা মিনিবারের ভেতর থেকে একটা ফার্স্ট এড বক্স আর এক গ্লাস পানি নিয়ে এলো। সে ফার্স্ট এড বক্স আর পানির গ্লাসটা স্নেহার পাশে সামান্য নাগালের দূরত্বে রেখে দিল। স্নেহা তার উপস্থিতি টের পেয়েও মুখ তুলে তাকালো না। হাতটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে নিও। স্নেহা কোনো জবাব দিল না। আরিয়ান আর দাঁড়ালো না। সে ঘুরে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু দরজা থেকে বের হয়ে আগে সে একবার থামলো। তোমার পুরানো জীবনটা আজ শেষ হয়ে গেল স্নেহা। কান্নাকাটি যা করার আজ রাতেই করে শেষ করে ফেলো, কারণ আগামীকাল থেকে তোমার নতুন জীবন শুরু হবে। এই বলে আরিয়ান ঘর থেকে বেরিয়ে গেল। তার কথায় কোনো সহানুভূতি ছিল না, ছিল বাস্তবতার এক কঠিন চপেটাঘাত। কিন্তু স্ট্রেঞ্জলি এই কঠিন কথাগুলো যেন স্নেহার হুঁশ ফেরালো। সে ভাঙা আয়নার টুকরোতে নিজের রক্তাক্ত অশ্রুসিক্ত মুখের দিকে তাকালো। আরিয়ানের কথাই ঠিক, তার পুরোটা আমিটা আজ মরে গেছে। পরদিন সকালে স্নেহা যখন ঘুম থেকে উঠল, তার চোখ মুখ খোলা, কিন্তু ভেতরের ঝড়টা অনেকটাই শান্ত। সে তৈরি হয়ে ধীর পায়ে আরিয়ানের স্টাডি রুমের দিকে এগিয়ে গেল। আরিয়ান সেখানে বসে ল্যাপটপে কাজ করছিল। স্নেহার পায়ের শব্দে সে মুখ তুলে তাকালো। আপনি সব জানতেন, তাই না? আরিয়ান তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর কোনো কথা না বলে তার ডেস্কের ড্রয়ার থেকে একটা মোটা ফাইল বের করে স্নেহার দিকে এগিয়ে গেল। আমি শুধু জানি না স্নেহা, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। ফাইলটার উপরে বড় করে লেখা ছিল আকাশ আহমেদ, একটি তদন্ত। স্নেহার হাত কাঁপছিল। সে জানে এই ফাইলের ভেতরে যা আছে তা তার শেষ অংশটুকু ধ্বংস করে দিবে, কিন্তু সত্যটা তার জানা দরকার। তার জানা দরকার সে কতটা অন্ধ ছিল। সে কাঁপা কাঁপা হাতে ফাইলটা স্পর্শ করলো। তার জীবনের সবচেয়ে কঠিন সত্যটা এখন তার সামনে উন্মোচিত হওয়ার অপেক্ষায়। আরিয়ানের বাড়িয়ে দেওয়া ফাইলটার দিকে তাকিয়ে স্নেহার মনে হচ্ছিল ওটা কোনো সাধারণ ফাইল নয়, যেন একটা বিষাক্ত সাপ। ওটাকে স্পর্শ করলেই ওর বিষাক্ত ছোবল স্নেহার এতদিনের বিশ্বাস আর ভালোবাসার মৃতদেহটাকে শেষবারের মতো নীল করে দেবে। তবু এক অদম্য জেদ তাকে পেয়ে বসলো। সত্য যতই যন্ত্রণাদায়ক হোক, তাকে এর মুখোমুখি হতেই হবে। সে ফাইলটা টেনে নিয়ে আরিয়ানের সামনে সোফায় বসে প্রথম পাতাটা খুলল। প্রথম পাতাতেই ছিল আকাশ আর গতকাল ক্যাফেতে দেখা সেই মহিলাটির বিয়ের কাবিননামার একটা ফটোকপি। বিয়ের তারিখটা দেখে স্নেহার বুকের ভেতরটা হিম হয়ে গেল 3 বছর আগে। তার মানে আকাশের সাথে যখন স্নেহার ভালোবাসার সম্পর্ক শুরু হয়, তার অনেক আগে থেকেই আকাশ বিবাহিত ছিল। পরের পাতাগুলোতে ছিল তাদের দুজনের বিভিন্ন অনুষ্ঠানের ছবি, তাদের সন্তানের জন্ম সনদ। স্নেহা যত পাতা উল্টাচ্ছিল, ততই যেন একটা একটা করে চর তার গালে এসে পড়ছিল। ফাইলের পরবর্তী অংশে ছিল আকাশের আর্থিক লেনদেনের বিবরণী, বিভিন্ন মানুষের কাছ থেকে নেওয়া ধার, শোধ না করা লোন, এমনকি আরো কয়েকজন মেয়ের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার কিছু প্রমাণও ছিল। সবকিছুর শেষে ছিল একটি বিস্তারিত রিপোর্ট,
যেখানে লেখা ছিল আকাশ কিভাবে পরিকল্পিতভাবে ধনী পরিবারের মেয়েদের টার্গেট করে, এবং স্নেহা ছিল তার সবচেয়ে বড় শিকার, কারণ স্নেহার মাধ্যমে সে আরিয়ান চৌধুরীর সম্পত্তির অংশীদার হওয়ার স্বপ্ন দেখছিল। প্রতিটা শব্দ, প্রতিটা প্রমাণ স্নেহার চোখ দিয়ে তার হৃদয়ে প্রবেশ করেছিল আর ভেতরটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছিল। তার মনে হচ্ছিল তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ভালোবাসা নয়, সে এতদিন একটা নোংরা চক্রান্তের শিকার ছিল। যে মানুষটাকে সে তার জীবনের নায়ক ভেবেছিল, সে আসলে ছিল এক নিকৃষ্ট খলনায়ক। ফাইলটা পড়া শেষ করে স্নেহা যখন মুখ তুলল, তার চোখে আর এক ফোঁটাও জল ছিল না। কান্নারাও যেন এই নিদারুণ প্রতারণায় শুকিয়ে গিয়েছিল। তার দৃষ্টি ছিল শূন্য, আবেগহীন। কফি খাবে? আরিয়ানের এই শান্ত স্বাভাবিক প্রশ্নটা স্নেহার কাছে চরম অস্বাভাবিক মনে হলো। যেন কিছুই হয়নি, যেন স্নেহার পৃথিবীতে এইমাত্র ভেঙে চুরমার হয়ে যায়নি। আপনি আপনি এসব কিছু আগে থেকেই জানতেন? সেদিন আমাকে ওই ঘরে আটকে রেখেছিলেন তার আগেও? হ্যাঁ। তাহলে তাহলে আমাকে বলেননি কেন? কেন আমাকে ওই দিন ওর সাথে দেখা করতে পাঠালেন? আমাকে এত অপমানিত হতে দিলেন, এতটা যন্ত্রণা পেতে দিলেন? আরিয়ানের এবার ল্যাপটপটা বন্ধ করলো। সে চেয়ার ঘুরিয়ে সরাসরি স্নেহার দিকে তাকালো। তার চোখে কোনো উপহাস ছিল না, ছিল এক গভীর তীক্ষ্ণ দৃষ্টি। কারণ আমি যদি তোমাকে এই ফাইলটা তখন দেখাতাম, তুমি কি বিশ্বাস করতে? তুমি এটাকে আমার নতুন কোনো চাল, আমার ষড়যন্ত্র বলে উড়িয়ে দিতে। তুমি ভাবতে আমি তোমার আর আকাশের সম্পর্ক ভাঙার জন্য এসব মিথ্যে তৈরি করেছি, তাই না? স্নেহা কোনো উত্তর দিতে পারল না, কারণ আরিয়ান 100% সত্যি কথা বলেছে। সে সত্যি তাই ভাবত। কিছু সত্য মানুষকে নিজের চোখে দেখতে হয় স্নেহা, কিছু যন্ত্রণা মানুষকে নিজে ভোগ করতে হয়। আমি তোমাকে সত্যটা বলতে পারতাম, কিন্তু বিশ্বাসটা তোমাকে নিজের ভেতর থেকেই অর্জন করতে হতো। আমি তোমাকে সেই সুযোগটা দিয়েছি। আমি চেয়েছিলাম তুমি নিজের চোখে দেখো তোমার স্বপ্নের রাজকুমার আসলে কেমন মানুষ। আমি চেয়েছিলাম তুমি নিজের কানে শোনো তার কাছে তোমার ভালোবাসার চেয়ে টাকার দাম অনেক বেশি। আরিয়ানের প্রতিটি কথা ছিল যুক্তিপূর্ণ এবং নির্মমভাবে সত্য। তার এই কাজটা ছিল নিষ্ঠুর, কিন্তু এর পেছনে যে একটা কঠিন বাস্তবতা লুকিয়েছিল, সেটা স্নেহা অস্বীকার করতে পারল না। সে আরিয়ানের কাছ থেকে সহানুভূতি বা সান্ত্বনা আশা করেনি, কিন্তু তার এই যুক্তির কাছে সে সম্পূর্ণভাবে পরাজিত হয়ে গেল। আপনি কি চান? মানে? আমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা তো এখন শেষ। আমি তো এখন আপনার হাতের পুতুল। যা বলবেন তাই শুনবো, কোনো প্রতিবাদ করব না। এবার তো আপনি খুশি? এটা তো আপনি চেয়েছিলেন। স্নেহার কণ্ঠে ছিল তীব্র অভিমান আর কষ্ট। তার কথা শুনে আরিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে স্নেহার সামনে এসে দাঁড়ালো। আমি তোমাকে পুতুল বানাতে চাইনি স্নেহা। আমি চেয়েছিলাম তুমি আমার স্ত্রী হও। পুতুল প্রতিবাদ করে না, ভালোবাসতেও পারে না। আমি চেয়েছিলাম তুমি অতীতকে পেছনে ফেলে বর্তমানকে গ্রহণ করো। আরিয়ানের কথাগুলো স্নেহার ভেতরটা নাড়িয়ে দিল। লোকটার ভালোবাসার প্রকাশ করার পদ্ধতি হয়তো ভুল, হয়তো নিষ্ঠুর, কিন্তু তার কথার মধ্যে যে একটা তীব্র আবেগ লুকিয়ে আছে, সেটাই প্রথমবার স্নেহা অনুভব করলো। সে আর কোনো কথা না বলে ফাইলটা হাতে নিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। সেই রাতটা ছিল স্নেহার জীবনের এক নতুন মোড়। সে তার অতীতকে বিদায় জানাচ্ছিল। সে আকাশের দেওয়া প্রতিটা স্মৃতি, প্রতিটা উপহার, প্রতিটা ছবি নিজের হাতে নষ্ট করে দিল। এই যন্ত্রণাটা ছিল মুক্তির, একটা বিষাক্ত অধ্যায় থেকে বেরিয়ে আসা যন্ত্রণা। সে কাঁদছিল, কিন্তু এবার তার কান্নাটা ছিল নিজেকে শুদ্ধ করার জন্য। আগুনের পুড়ে যেমন খাঁটি সোনা হয়, তেমনই বিশ্বাসভঙ্গের আগুনে পুড়ে স্নেহা যেন এক নতুন মানুষে পরিণত হচ্ছিল। সে বুঝতে পারছিল তার পুরনো জীবন শেষ, কিন্তু তার নতুন জীবনটা কেমন হবে? আরিয়ান চৌধুরীর স্ত্রী হিসেবে তার ভবিষ্যৎ কি? সে কি কোনোদিনও এই মানুষটাকে বুঝতে পারবে, ভালোবাসতে পারবে, নাকি বাকি জীবনটা একটা আপোষ করেই কাটিয়ে দিতে হবে? হাজারো প্রশ্ন তার মনে ভিড় করেছিল, কিন্তু কোনোটারই উত্তর তার জানা ছিল না। এদিকে আকাশ নামক অধ্যায়টি জীবন থেকে মুছে ফেলার পর কয়টা দিন যেন এক ভারী নিঃসীম কুয়াশার মধ্যে কাটল স্নেহা। তার পৃথিবীটা ছোট হয়ে গিয়েছিল, শোবার ঘর আর ব্যালকনির সীমিত গণ্ডির মধ্যে। সে আর চিৎকার করতো না, প্রতিবাদ করতো না, এমনকি কাঁদতও না। তার ভেতরটা এতটাই ফাঁকা হয়ে গিয়েছিল যে কোনো আবেগই সেখানে আর জায়গা খুঁজে পাচ্ছিল না। আরিয়ান তার চারপাশে ঘুরতো এক নীরব ছায়ার মতো। তাদের মধ্যে যেটুকু কথা হতো তা ছিল প্রয়োজনের খাতিরে। খাবার দেওয়া হয়েছে, ওষুধটা খেয়ে নিও। আরিয়ানের জন্য এই পরিস্থিতিটা ছিল সম্পূর্ণ নতুন এবং অপ্রত্যাশিত।
সে স্নেহার বিদ্রোহ, তার ঘৃণা, তার রাগের সাথে লড়াই করতে প্রস্তুত ছিল, কিন্তু এই নিস্তেজ প্রাণহীন নীরবতার সাথে কিভাবে লড়তে হয় তা তার জানা ছিল না। সে এক বিকেলে ঘরে ঢুকে দেখলো স্নেহা ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। বৃষ্টিতে তার শাড়ির আঁচল ভিজে একাকার, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এমনভাবে দাঁড়িয়ে আছে যেন সে কোনো পাথরের মূর্তি। ভেতরে এসো স্নেহা, ঠান্ডা লেগে যাবে। স্নেহা কোনো জবাব না দিয়ে ঠিক এভাবেই দাঁড়িয়ে রইল। আরিয়ান এবার এগিয়ে এসে তার হাত ধরে তাকে ভেতরে নিয়ে এলো। স্নেহা কোনো বাধা দিল না, একটা পুতুলের মতো তার সাথে চলে এলো। এই বাধা না দেয়াটা আরিয়ানের বুকে তীরের মতো বিঁধল। সে চেয়েছিল স্নেহা ঝটকা দিয়ে তার হাত ছাড়িয়ে দিক, চিৎকার করে বলুক আমাকে স্পর্শ করবেন না। কি সমস্যা তোমার? কেন এমন করছো? কেমন করছি? আমি তো আপনার নির্দেশ মতোই চলছি, চুপচাপ আছি, কোনো অভিযোগ করছি না। আর কি করতে হবে আমাকে? আমি তোমাকে জীবন্ত লাশ হয়ে থাকতে বলিনি। আমি চেয়েছিলাম তুমি স্বাভাবিক হও। স্বাভাবিক? কোনটা স্বাভাবিক আরিয়ান সাহেব? খাঁচায় বন্দি একটা পাখির জন্য কোনটা স্বাভাবিক আচরণ? মুক্তির জন্য ডানা ঝাপটানো, নাকি ভবিষ্যৎকে মেনে নিয়ে চুপচাপ বসে থাকা? আমি তো দুটোই চেষ্টা করে দেখলাম। প্রথমটায় আপনি আমাকে শাস্তি দিয়েছেন, আর দ্বিতীয়টায় আপনি অস্থির হচ্ছেন। আপনি বলুন আমাকে ঠিক কি করতে হবে? স্নেহারের প্রশ্নে আরিয়ানের কাছে কোনো উত্তর ছিল না। সে প্রথমবার বুঝতে পারল সে আকাশের কাছ থেকে স্নেহাকে ছিনিয়ে নিতে পেরেছে ঠিকই, কিন্তু স্নেহার ভেতরে সে আগুনটাকেও সে নিভিয়ে দিয়েছে। যে তেজ, যে স্পর্ধা দেখে সে প্রথমবার স্নেহার প্রতি আকৃষ্ট হয়েছিল, সেই তেজটাই আজ অনুপস্থিত। সে এক শূন্য খোলসকে জয় করেছে, তা স্নেহাকে নয়। এই উপলব্ধিটা আরিয়ানের ভেতরটাকে নাড়িয়ে দিল। এরপর দুদিন আরিয়ান বাড়িতে থেকেও স্নেহার সামনে আসেনি। সে নিজের স্টাডি রুমে নিজেকে প্রায় বন্দি করে রেখেছিল। সে ভাবছিল তার পরবর্তী পদক্ষেপ কি হবে। জোর করে, শাসন করে বা উপহার দিয়ে যে এই মেয়েটার মন পাওয়া যাবে না, তা সে বুঝে গিয়েছিল। তাকে এমন কিছু করতে হবে যা স্নেহার ভেতরে সেই হারিয়ে যাওয়া সত্তাটাকে আবার জাগিয়ে তুলতে পারে। তৃতীয় দিন সকালে নাস্তার টেবিলে আরিয়ান এক নতুন প্রস্তাব নিয়ে এলো। আমি তোমার বাবার কোম্পানিটা পুরোপুরি নিজের অধীনে নিয়ে এসেছি। সমস্ত দেনা শোধ করে নতুন করে মূলধন বিনিয়োগ করেছি। কোম্পানি এখন স্থিতিশীল। স্নেহা চুপচাপ তার কথা শুনছিলেন। এসব খবরে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া হলো না। আমাদের কোম্পানির একটা চ্যারিটি উইং আছে, চৌধুরী ফাউন্ডেশন। আমরা অনেকগুলো স্কুল আর অনাথ আশ্রম চালাই। আমি চাই তুমি এই ফাউন্ডেশনের দায়িত্ব নাও। প্রস্তাবটা শুনে স্নেহা চমকে মুখ তুলে তাকালো। তার শূন্য চোখে প্রথমবারের মতো বিস্ময়ের ছাপ দেখা গেল। কি? আপনি আমাকে অফিসের কাজ করতে বলছেন? হ্যাঁ, তুমি সারাদিন এই বাড়িতে একা একা বসে থেকে কি করবে? এর চেয়ে ভালো তুমি যদি কোনো গঠনমূলক কাজে নিজেকে ব্যস্ত রাখো। তোমার নিজের একটা পরিচয় তৈরি হবে, তুমি বাইরে বের হতে পারবে, মানুষের সাথে মিশতে পারবে। আর আপনার অদৃশ্য প্রহরীরা আমার চারপাশে ঘুরতে থাকবে, তাই তো? তোমার নিরাপত্তার প্রয়োজন আছে স্নেহা, সেটা আমি উপেক্ষা করতে পারবো না, কিন্তু আমি তোমার কাজে হস্তক্ষেপ করব না। ফাউন্ডেশনের সমস্ত সিদ্ধান্ত তুমি একাই নেবে, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। স্নেহার মাথা কাজ করছিল না। এই প্রস্তাবটা ছিল এক ঝলক মুক্ত বাতাসের মতো, এই সোনার খাঁচা থেকে বের হওয়ার একটা সুযোগ। কিন্তু সে আরিয়ানকে বিশ্বাস করতে পারছিল না। এটা কি তার নতুন কোনো চাল, তাকে নিয়ন্ত্রণের আরো আধুনিক কোনো কৌশল? কেন করছেন এসব? আমাকে নিয়ে আপনার নতুন কি পরিকল্পনা? স্নেহার সরাসরি প্রশ্নে আরিয়ানের মুখে কোনো বিরক্তি দেখা গেল না। সে স্নেহার চোখের দিকে সরাসরি তাকালো। তার দৃষ্টিতে ছিল এক অদ্ভুত তীব্রতা, যা স্নেহা আগে কখনো দেখেনি। কোনো পরিকল্পনা নয় স্নেহা, আমি শুধু আমার স্ত্রীর চোখে আবার আগে সে আগুনটা দেখতে চাই, যে আগুনটা দেখে আমি তাকে প্রথমবার পছন্দ করেছিলাম। এই নিস্তেজ শূন্য দৃষ্টিটা নয়। আরিয়ানের এই অপ্রত্যাশিত স্বীকারোক্তি স্নেহার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। লোকটা তাহলে শুধু তার শরীর বা তার পরিচয়ের উপর আধিপত্য চায়নি, সে চেয়েছিল তার সেই বিদ্রোহী সত্তাটাকেও, যে সত্তাটাকে সে নিজেই তিলে তিলে শেষ করে দিয়েছে। আরিয়ানের এই জটিল রূপ স্নেহার কাছে এক দুর্বোধ্য ধাঁধার মতো মনে হলো। সে কি এর প্রস্তাবে রাজি হবে? এই সীমিত স্বাধীনতাটুকু কি তার জন্য নতুন কোনো ফাঁদ, নাকি সত্যি এক নতুন জীবনের সূচনা? স্নেহা কোনো উত্তর দিতে পারল না, শুধু আরিয়ানের চোখের দিকে তাকিয়ে তার ভেতরের আসল মানুষটাকে খোঁজার চেষ্টা করতে লাগলো। অনেক ভাবনার পর স্নেহা আরিয়ানের প্রস্তাবে রাজি হয়ে গেল। তার মনে ভয় ছিল, সন্দেহ ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল এই দম বন্ধ করা জীবন থেকে বাইরে বের হওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তার মনে হলো
কাজ নিয়ে ব্যস্ত থাকলে হয়তো সে তার অতীতকে এবং বর্তমানের যন্ত্রণাগুলোকে কিছুটা হলেও ভুলতে পারবে। প্রথম দিন অফিসে যাওয়ার সময় স্নেহার ভেতরটা উত্তেজনায় আর ভয়ে দুরু দুরু করছিল। আরিয়ানের দেয়া গাড়িটা যখন তাকে চৌধুরী টাওয়ারের সামনে নামিয়ে দিল, তখন সে বিশাল বিল্ডিংটার দিকে তাকিয়ে নিঃশ্বাস নিল। আরিয়ানের সাম্রাজ্য সত্যিই আকাশ ছোঁয়া। ফাউন্ডেশনের অফিসটা ছিল বিল্ডিংয়ের 10ম তলায়। সুন্দর করে সাজানো ছিমছাম একটা অফিস। একজন অ্যাসিস্ট্যান্ট রিয়া তাকে সব বুঝিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করছিল। ম্যাম, আমি রিয়া। আপনার যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন। স্যার আপনার জন্য ফাউন্ডেশনের সব ফাইল গুছিয়ে রেখেছেন। স্নেহা তার নিজের কেবিনে এসে বসলো। কাচের দেয়ালের ওপাশে গোটা শহরটা দেখা যাচ্ছে। কয়েক মাস পর সে এমনভাবে বাইরের পৃথিবীকে দেখলো, এই অনুভূতিটা ছিল অসাধারণ। সে কাজে ডুবে গেল। ফাইলপত্র দেখতে গিয়ে সব অবাক হলো। চৌধুরী ফাউন্ডেশন শুধু নামেই চ্যারিটি নয়, তারা সত্যি অনেক বড় পরিসরে কাজ করে। প্রত্যন্ত গ্রামে স্কুল তৈরি করা, অনাথ শিশুদের সমস্ত দায়িত্বে নেয়া, গরিব রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা, তাদের কাজের পরিধি ছিল বিশাল। স্নেহা যত কাজের গভীরে ঢুকতে লাগলো, ততই সে এক নতুন জগৎ আবিষ্কার করলো। সে প্রজেক্টগুলো নিয়ে পড়াশোনা শুরু করলো। পুরোনো ফাইল ঘেটে খুঁতগুলো বের করার চেষ্টা করলো। কয়েকদিনের মধ্যে অফিসের সবাই তার কাছে মুগ্ধ হয়ে গেল। তারা যে শুধু বসের সুন্দরী স্ত্রীকে পেয়েছিল তা নয়, তারা একজন সত্যিকারের দায়িত্বশীল নেতা পেয়েছিল। এই প্রথমবার অনেকদিন পর স্নেহা নিজের গুরুত্ব অনুভব করলো। সে শুধু আরিয়ান চৌধুরীর স্ত্রী নয়, তার নিজেরও একটা পরিচয় আছে। অফিসে কাজের সূত্রে তাকে মাঝে মাঝে আরিয়ানের মুখোমুখি হতে হতো। সে এক নতুন আরিয়ানকে আবিষ্কার করলো। এই আরিয়ান তার সে অত্যাচারী পজিটিভ স্বামী নয়। এই আরিয়ান একজন বিচক্ষণ, বুদ্ধিমান এবং কঠিন পরিশ্রমী সিইও। সে দেখতো আরিয়ান কিভাবে তার কর্মচারীদের সাথে কথা বলে, কিভাবে বড় বড় ব্যবসায়িক সিদ্ধান্ত নেয়। তার ব্যক্তিত্বে একই সাথে ছিল কাঠিন্য এবং আকর্ষণ। কর্মচারীরা তাকে ভয় পেত, কিন্তু সম্মানও করত। স্নেহার অজান্তে তার মনের মধ্যে আরিয়ানের জন্য এক ধরনের সমীহ বোধ জন্ম নিচ্ছিল। একদিন এক জরুরি সমস্যা দেখা গেল। ফাউন্ডেশনের অধীনে থাকা এক অনাথ আশ্রমে হঠাৎ করে ফুড পয়জনিং এর কারণে বেশ কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়েছে। খবরটা পাওয়া মাত্রই স্নেহা অস্থির হয়ে উঠল। সে দ্রুত হসপিটালে যোগাযোগ করলো, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলো, কিন্তু পরিস্থিতি সামাল দিতে গিয়ে সে দিশাহারা হয়ে পড়েছিল। রিয়া ভয় পেয়ে আরিয়ানকে খবরটা দিয়ে দিল। স্নেহা ভেবেছিল আরিয়ান হয়তো তাকে অযোগ্য বলে তিরস্কার করবে, কিন্তু মিনিট 10-এর মধ্যে আরিয়ান তার পুরো টিম নিয়ে হাজির হলো। সে স্নেহার উপর রাগ না করে অত্যন্ত ঠান্ডা মাথায় পরিস্থিতিটা নিজের নিয়ন্ত্রণে নিল। তুমি ঠিক আছো? ঘাবড়াবে না, আমি শহরের সেরা চাইল্ড স্পেশালিস্টদের পাঠাচ্ছি। মিডিয়াকে সামলানোর জন্য আমাদের পিআর টিম কাজ করছে। তুমি শুধু বাচ্চাদের কাছে থাকো, তাদের মানসিক জোর দেওয়াটা এখন সবচেয়ে জরুরি। স্নেহা অবাক হয়ে দেখল আরিয়ান কত দ্রুত এবং নিখুঁতভাবে সবকিছু সামলে নিচ্ছে। সে শুধু নির্দেশ দিচ্ছিল না, নিজে দাঁড়িয়ে থেকে সব কাজ তদারকি করছিল। তার এই পেশাদার এবং দায়িত্বশীল রূপটা স্নেহা আগে কখনোই দেখেনি। তারা দুজন মিলে সারা রাত হসপিটাল জেগে রইল। বাচ্চাদের অবস্থা স্থিতিশীল হওয়ার পর ভোরের দিকে তার অফিসের দিকে রওনা হলো। আরিয়ানের কেবিনে বসে তারা দুজনেই ক্লান্ত শরীরে কফি খাচ্ছিল। বাইরের আকাশ ফর্সা হয়ে আসছে। দুজনের মধ্যে ছিল এক অদ্ভুত নীরবতা। ধন্যবাদ। আজ আপনি না থাকলে আমি হয়তো কিছু সামলাতে পারতাম না। তুমি বেশ ভালো কাজ করছিলে। প্রথমবার হিসেবে এতটা শীতল থাকা সহজ নয়। আমি শুধু আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছি। আরিয়ানের প্রশংসায় স্নেহা কিছুটা অবাক হলো। এই ফাউন্ডেশনটা আমার খুব কাছের। আমার মা আরিয়ান কথাটা শুরু করে থেমে গেল। সে নিজের ব্যক্তিগত কথা সাধারণ কারো সাথে শেয়ার করে না। আপনার মা? আমার মা একটা অনাথ আশ্রমে বড় হয়েছিলেন। তিনি সবসময় বলতেন, যারা সুযোগ পায়নি তাদের জন্য কিছু করাটা আমাদের দায়িত্ব, বিলাসিতা নয়। এই ফাউন্ডেশনটা তার স্বপ্ন ছিল। এই প্রথমবার আরিয়ান তার ব্যক্তিগত জীবনের কোনো কথা স্নেহাকে বলল। তার কঠিন মুখোশের আড়ালে লুকিয়ে থাকা একটা নরম হৃদয়ের আভাস পেল স্নেহা। যে মানুষটাকে সে এতদিন শুধু একজন অত্যাচারী হিসেবে চিনে এসেছে, তার ভেতরেও যে একটা অন্য মানুষ বাস করে, যার নিজেরও একটা অতীত আছে, যন্ত্রণা আছে। এই উপলব্ধিটা স্নেহার মনকে নাড়িয়ে দিল। সে আরিয়ানের সম্পর্কে আরো কিছু জানার জন্য মুখ খুলতে যাচ্ছিল। ঠিক তখনই আরিয়ানের ফোনটা বেজে উঠল। হ্যালো, হ্যাঁ, রিপোর্টটা আমার টেবিলে চাই 1 ঘন্টার মধ্যে। ফোন ধরার সাথে সাথেই আরিয়ানের কণ্ঠস্বর আবার আগের মতো কঠিন এবং আবেগহীন হয়ে গেল।
তার মুখের কোমল ভাবটা মিলিয়ে গিয়ে সেখানে ফুটে উঠল সেই পরিচিত সিইও ছাপ। মুখোশটা আবার যথাস্থানে ফিরে এসেছে। স্নেহা তাকিয়ে রইল। এই মুহূর্তে নরম মানুষটা আর ফোনের কঠিন মানুষটা, কোনটা আসলে আরিয়ান চৌধুরী? তার মনে হলো এই একটা মহা সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে, যার গভীরতা মাপা প্রায় অসম্ভব। এদিকে অনাথ আশ্রমে সেই রাতের পর থেকে স্নেহা আর আরিয়ানের মধ্যকার অদৃশ্য দেয়ালটা যেন কিছুটা পাতলা হয়ে এসেছিল। তাদের মধ্যে আগের মতো সেই দম বন্ধ করা নীরবতা ছিল না, বরং এক ধরনের শান্ত পেশাদারি সম্পর্ক তৈরি হয়েছিল। স্নেহা এখন তার কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। ফাউন্ডেশনের দায়িত্ব নেওয়ার পর সে যেন নতুন করে নিজেকে খুঁজে পেয়েছিল। আরিয়ান দূর থেকে সব কিছু লক্ষ্য করত। স্নেহার এই পরিবর্তনটা তার ভেতরে এক ধরনের অনাস্বাদিত প্রশান্তি এনে দিত। সে বুঝতে পারছিল তার সিদ্ধান্তটা ভুল ছিল না। একদিন সন্ধ্যায় আরিয়ান বাড়ি ফিরে স্নেহাকে জানালো তাদের একটা অনুষ্ঠানে যেতে হবে। আমার একজন পুরনো বিজনেস পার্টনার জনাব হাশমি তার মেয়ের বিয়েতে আমাদের দুজনকেই বিশেষভাবে নিমন্ত্রণ করেছেন। এটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। পরশুদিন অনুষ্ঠান। আমাকে কি সত্যি যেতে হবে? হ্যাঁ, তুমি আমার স্ত্রী। এই ধরনের সামাজিক অনুষ্ঠানে তোমার উপস্থিতিটা জরুরি। লোকে নানা কথা বলবে। স্নেহা আর কিছু বলল না। সে জানতো তর্ক করে লাভ নেই। তাছাড়া ফাউন্ডেশনের প্রধান হিসেবে তারও এখন একটা সামাজিক পরিস্থিতি তৈরি হয়েছে। জনসমক্ষে আরিয়ানের সুখী স্ত্রী হিসেবে অভিনয় করাটা তার কাছে বিরক্তিকর মনে হলো। সে বাস্তবতাকে মেনে নিল। পরদিন বিকালে দেশের সেরা একজন ডিজাইনার তার জন্য অনুষ্ঠানের পোশাক নিয়ে হাজির হলো। আরিয়ান তাকে ফোন করে পাঠিয়েছিল। তাই সবুজ রঙের এক অসাধারণ সুন্দর শাড়ি, সাথে মানানসই হীরের গয়না। অনুষ্ঠানের দিন সন্ধ্যায় তৈরি হয়ে স্নেহা যখন আয়নার সামনে দাঁড়ালো, সে নিজেই নিজেকে দেখে অবাক হয়ে গেল। শাড়িটার রং তার গায়ের রঙের সাথে অদ্ভুতভাবে মিশে গিয়ে এক রাজকীয় সৌন্দর্য তৈরি করেছে। গত কয়েক মাসে কাজের আত্মবিশ্বাস তার চেহারায় এক নতুন দ্যুতি এনেছিল। সে যখন ঘর থেকে বেরিয়ে এলো, আরিয়ান ড্রয়িং রুমে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। স্নেহাকে দেখে তার কথা বলা থেমে গেল। কয়েক মুহূর্তের জন্য সে স্নেহার দিক থেকে চোখ ফেরাতে পারল না। তার চোখে ছিল মুগ্ধতা, যা সে খুব দ্রুতই লুকিয়ে ফেলল। চলো, দেরি হয়ে যাচ্ছে। অনুষ্ঠানের জায়গাটা ছিল শহরের সবচেয়ে বিলাসবহুল 5 তারা হোটেল। চারদিকে জৌলুস আর অভিজাত্যের ছড়াছড়ি। গাড়ি থেকে নামার পর থেকে আরিয়ান স্নেহার জন্য গাড়ির দরজা খুলে দেয়া, তার হাত ধরে ভেতরে প্রবেশ করা, একজন নিখুঁত স্বামীর ভূমিকা পালন করতে শুরু করলো। স্নেহা জানতো এই সবই লোক দেখানো, কিন্তু আরিয়ানের হাতের বলিষ্ঠ স্পর্শ, সবার সামনে তাকে আমার স্ত্রী বলে পরিচয় করে দেওয়ার সময় তার কণ্ঠের গর্ব, এই অভিনয়গুলো স্নেহার ভিতরে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করেছিল। অনেকেই তাদের দিকে তাকিয়েছিল, কেউ ঈর্ষায়, কেউ প্রশংসায়। স্নেহা দেখলো আরিয়ানের জগৎটা কতটা বিশাল আর ক্ষমতাধর। সবাই তাকে সমীহ করে চলছে। জনাব হাশমি নিজে এসে তাদের স্বাগত জানালেন। আরিয়ান, তোমাকে দেখে খুব খুশি হলাম। আর ভাবি, আপনার কথা তো অনেক শুনেছি। চৌধুরী ফাউন্ডেশনে আপনি নাকি অসাধারণ কাজ করছেন। আমি শুধু আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি আঙ্কেল। কিছুক্ষণ পর একজন বয়স্ক ভদ্রলোক তাদের দিকে এগিয়ে এলেন। তিনি ছিলেন আরিয়ানের বাবার বন্ধু। আরিয়ান বাবা, কেমন আছো? আর এ কে? তোমার স্ত্রী? খুব মিষ্টি মেয়ে, জানো মা। এই আরিয়ানকে আমি ছোটবেলা থেকে দেখছি। ওর মা রাবিয়া আমার বোনের মতো ছিল। বড় ভালো মানুষ ছিল সে। মারা যাওয়ার পর থেকেই ছেলেটা কেমন যেন চুপচাপ হয়ে গেল। নিজের চারপাশে এমন দেওয়াল তুলে নিল যে কারো পক্ষে আর সে দেওয়াল ভাঙা সম্ভব হলো না। তোমাকে ওর পাশে দেখে আজ খুব ভালো লাগছে। ওর মায়ের মতোই তোমার চোখ দুটো খুব মায়াবী। ভদ্রলোকের কথাগুলো স্নেহার বুকের গভীরে গিয়ে লাগলো। সে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের মুখটা কঠিন হয়ে উঠেছে। সে হয়তো চাইছে না তার অতীত নিয়ে কেউ আলোচনা করুক, কিন্তু স্নেহা প্রথমবারের মতো আরিয়ানের সেই কঠিন ব্যক্তিত্বের পরিচয়ের কারণটা কিছুটা হলেও আঁচ করতে পারল। অনুষ্ঠানের এক পর্যায়ে হোস্ট স্টেজে উঠে নবদম্পতির পর আরিয়ান আর স্নেহাকেও নাচ করার জন্য অনুরোধ করলেন। স্নেহার তো আত্মারাম খাঁচ কাটা হওয়ার জোগাড়। সে আরিয়ানের দিকে অসহায়ভাবে তাকালো। না বলার কোনো উপায় নেই স্নেহা, এটা শুধু একটা নাচ। হাসি মুখে আমার সাথে চলো। আরিয়ান তাকে হাত ধরে ডান্স ফ্লোরের দিকে নিয়ে গেল। মৃদু আলো, রোমান্টিক সুর। আরিয়ান এক হাত স্নেহায় কোমরে রাখলো, অন্য হাত দিয়ে তার হাতটা ধরলো। স্নেহার সমস্ত শরীর শক্ত হয়েছিল, কিন্তু আরিয়ানের বলিষ্ঠ নেতৃত্বে সে নাচের ছন্দে ধীরে ধীরে তাল মেলাতে শুরু করলো। তাদের মধ্যে দূরত্ব ছিল খুবই কম।
স্নেহা আরিয়ানের পারফিউমে চেনা গন্ধটা পাচ্ছিল। সে মুখ তুলে তাকাতেই দেখলো আরিয়ান তার দিকেই তাকিয়ে আছে, কিন্তু সেই চোখে আজ শাসন বা অধিকার ছিল না, ছিল এক গভীর অপলক দৃষ্টি। সেই দৃষ্টিতে কি ছিল স্নেহা পড়তে পারল না, কিন্তু তার বুকের ভেতরটা ধুক করে উঠল। কয়েক মুহূর্তের জন্য তার মনে হলো চারপাশের পৃথিবীটা থেমে গেছে, তারা ছাড়া আর কেউ নেই। নাচ শেষ হতেই ঘোরটা কেটে গেল। তারা যখন নিজেদের টেবিলের দিকে ফিরে আসছিল, তখন আরিয়ানের একজন ব্যবসায়িক প্রতিপক্ষ জনাব সিনহা তাদের পথ আটকালো। কি খবর চৌধুরী? বাবাকে ডুবিয়ে এখন জামাইয়ের পয়সায় বেশ ভালোই তো আছো মিসেস চৌধুরী। একেই বলে ভাগ্য। কথাটা স্নেহার বুকে ছুরির মতো বিঁধল। তার বাবা তার সবচেয়ে দুর্বল জায়গা। তার চোখ দুটো অপমানে ভেজে উঠল। এই কিছু বলার আগে আরিয়ান এক পা সামনে এগিয়ে এলো। তার শরীরে ভাষায় এক বড় শীতল হিংস্রতা ফুটে উঠল। সিনহা, আমার স্ত্রীর বাবা বা আমার শ্বশুরকে নিয়ে কথা বলার আগে নিজের কোম্পানি শেয়ারের দামটা একবার দেখে নেবেন। আমি যদি চাই তাহলে কাল সকালে আপনাকে দেউলিয়া ঘোষণা করার জন্য আপনার কোম্পানি গেটে তালা ঝোলাতে পারি। আর আমার স্ত্রীর সম্মানহানি করার শাস্তি কি হতে পারে সেটা নিশ্চয়ই আপনি কল্পনাও করতে চাইবেন না। পথ ছাড়ুন। আরিয়ানের কণ্ঠস্বর এতটা শীতল আর বিপজ্জনক ছিল যে জনাব সিনহার মুখের হাসিটা মুহূর্তে উবে গেল। সে ভয়ে এক পা সরে দাঁড়ালো। আরিয়ান স্নেহাকে নিয়ে সেখান থেকে চলে এলো। স্নেহা হতবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়েছিল। লোকটা এইমাত্র তার জন্য তার বাবার সম্মানের জন্য এমনভাবে লড়ল যে সে কল্পনা করতে পারেনি। সে শুধু তার সম্পত্তি বা নিজের সম্মান রক্ষা করেনি, সে সরাসরি স্নেহাকে রক্ষা করেছে। এই উপলব্ধিটা তার কাছে ছিল একেবারে নতুন এবং বিস্ময়কর। এদিকে পার্টি থেকে বাড়ি ফেরার পুরো পথটা স্নেহা আর আরিয়ান একটাও কথা বলল না। গাড়ির ভেতর বিরাজ করছিল এক ভারী নিস্তব্ধতা। কিন্তু এই নিস্তব্ধতা আগের মতো অস্বস্তিকর ছিল না, এর মধ্যে ছিল এক অব্যক্ত বোঝাপড়া। স্নেহার মাথায় বারবার জনাব সিনহার সাথে হওয়া ঘটনাটা ঘুরপাক খাচ্ছিল। আরিয়ানের সেই রক্ষকের রূপটা সে কোনোভাবেই ভুলতে পারছিল না। মেনশনে ফিরে স্নেহা নিজের ঘরে না গিয়ে আরিয়ানের পেছন পেছন তার স্টাডি রুমের দিকে এগিয়ে গেল। আরিয়ান ঘরে ঢুকে টাইয়ের নটটা আলগা করতে করতে ঘুরে দাঁড়ালো স্নেহাকে দেখে। কিছু বলবে? কেন করলেন ওটা? কি করেছি? পার্টিতে জনাব সিনহার সাথে আমার জন্য, আমার বাবার সম্মানের জন্য আপনি কেন লড়লেন? স্নেহার এই সরাসরি প্রশ্নটা আরিয়ানকে কিছুটা অপ্রস্তুত করে দিল। সে এমনটা আশা করেনি। সে কয়েক মুহূর্ত চুপ করে থেকে একটা চেয়ারে বসলো এবং স্নেহাকেও ইশারায় বসতে বলল। কারণ তুমি আমার স্ত্রী, আর তোমার সম্মান মানে আমার সম্মান। এর মধ্যে অবাক হওয়ার মতো কিছু নেই। না, এটা শুধু সম্মানের ব্যাপার ছিল না। আপনার চোখে আমি অন্য কিছু দেখেছি। আপনি সেদিন শুধু নিজের সম্মান বাঁচাননি। স্নেহার এই গভীর পর্যবেক্ষণ আরিয়ানকে নাড়িয়ে দিল। সে বুঝতে পারলো এই মেয়েটাকে আর ফাঁকি দেওয়া যাবে না। সে অনেকক্ষণ ধরে স্নেহা চোখের দিকে তাকিয়ে রইল, যেন তার ভেতরের সবটুকু পড়ে ফেলার চেষ্টা করছে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সে উঠে দাঁড়ালো এবং ঘরের অন্য প্রান্তে থাকা একটা পুরনো কাঠের সিন্দুকের দিকে এগিয়ে গেল। তুমি আমার সম্পর্কে জানতে চাও, তাই না? জানতে চাও আমি কেন এমন, কেন আমি এতটা পজিটিভ, এতটা নিয়ন্ত্রণ করতে ভালোবাসি? স্নেহা নীরবে মাথা নাড়ল। আরিয়ান সিন্দুকটা খুলে ভেতর থেকে একটা ধুলো মাখা চামড়ায় বাঁধানো অ্যালবাম বের করে আনলো। সে অ্যালবামটা নিয়ে সে স্নেহার সামনে টেবিলে রাখলো। এই আমার মা, রাবেয়া চৌধুরী। স্নেহা দেখল এক অসাধারণ সুন্দরী মায়াবী চেহারার মহিলার ছবি। তার হাসির সাথে আরিয়ানের হাসির অদ্ভুত মিল। আমার বাবা মাকে ভালোবাসতেন, কিন্তু তিনি ছিলেন দুর্বল প্রকৃতির মানুষ। তিনি ব্যবসার জগৎটাকে সামলাতে পারতেন না। আমাদের অনেক শত্রু ছিল। তারা বাবাকে দুর্বল পেয়ে বারবার আক্রমণ করত, আর সেই আক্রমণের সবচেয়ে সহজ শিকার হতেন আমার মা। মাকে প্রায়ই হুমকি দেওয়া হতো, মানসিকভাবে অত্যাচার করা হতো। আমি তখন অনেক ছোট, চোখের সামনে দেখতাম মা হাসির আড়ালে তার সব কষ্ট লুকিয়ে রাখছেন। আরিয়ানের কণ্ঠস্বর ধরে আসছিল। সে তার জীবনের সবচেয়ে গোপন আর কষ্টের অধ্যায়টা আজ প্রথমবার কারো সামনে উন্মোচন করছিল। আমার যখন 15 বছর বয়স, তখন মায়ের হার্টের সমস্যা ধরা পড়ে। ডাক্তার বলেছিলেন কোনো ধরনের মানসিক চাপ তার জন্য মারাত্মক হতে পারে, কিন্তু আমাদের শত্রুরা ঠিক সেই সুযোগটাই নিল। বাবার একটা ভুল সিদ্ধান্তের কারণে ব্যবসায় বিরাট ক্ষতি হলো। সেই চাপেই হোক বা শত্রুদের হুমকির কারণেই হোক,
মা একদিন রাতে মারাত্মক হার্ট অ্যাটাক করলেন। আমি বাবাকে বলেছিলাম হসপিটাল নিতে, কিন্তু বাবা ভয়ে আতঙ্কে কোনো সিদ্ধান্তই নিতে পারছিলেন না। আমার চোখের সামনে আমার মা বিনা চিকিৎসায় মারা গেলেন। কথাগুলো বলতে গিয়ে আরিয়ানের চোখ দুটো ভিজে উঠল। যে মানুষটার চোখে স্নেহা শুধু রাগ আর ঘৃণা দেখেছে, আজ সেই চোখে এসে দেখলো রাজ্যের কষ্ট আর অসহায়ত্ব। সেদিন আমি দুটো জিনিস শিখেছিলাম স্নেহা। প্রথমত, এই পৃথিবীতে দুর্বলদের কোনো জায়গা নেই। ক্ষমতা না থাকলে তুমি তোমার ভালোবাসার মানুষকে বাঁচাতে পারবে না। আর দ্বিতীয়ত, আমি যা কিছু ভালোবাসি, যা কিছু আমার, তাকে রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণ আমার। আমি আর কোনোদিনও কাউকে হারানোর ঝুঁকি নেব না। তাই আমি নিজেকে এতটা কঠিন বানিয়েছি, এতটা শক্তিশালী করেছি, যাতে কেউ আমার কোনো প্রিয় জিনিসের দিকে চোখ তুলে তাকাতেও সাহস না পায়। এবার স্নেহা সবকিছু বুঝতে পারল। আরিয়ানের এই পজিটিভনেস, এই নিয়ন্ত্রণ, এসবের উৎসে ভালোবাসা নয়, ছিল এক গভীর ভয়, প্রিয়জনকে হারানোর ভয়। আমি যখন তোমাকে প্রথম দেখি, তোমার মধ্যে আমি আমার মায়ের ছায়া দেখেছিলাম। তোমার ওই তেজ, ওই আত্মসম্মান। আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্নেহা। আমার মনে হয়েছিল এই পৃথিবীটা তোমাকে শেষ করে দিবে। তাই আমি তোমাকে জোর করে আমার জীবনে নিয়ে এসেছি। তোমাকে শাসন করতে চেয়েছি, খাঁচায় বেঁধে রাখতে চেয়েছি, কারণ কিভাবে ভালোবাসতে হয় সেটা হয়তো আমি শিখিনি। আমি শুধু শিখেছি কিভাবে অধিকার প্রতিষ্ঠা করে, নিজের জিনিসকে সব ক্ষতির হাত থেকে বাঁচাতে হয়। আমার পদ্ধতি হয়তো আগাগোড়াই ভুল ছিল। আরিয়ানের এই স্বীকারোক্তি স্নেহার হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করল। যে মানুষটাকে সে এতদিন ধরে এক নির্দয় অত্যাচারী দৈত্য ভেবে এসেছে, সে আসলে তার অতীতের ক্ষতে জর্জরিত এক অসহায় একাকী মানুষ। তার প্রতি স্নেহার মনে জমে থাকা সমস্ত ঘৃণার, সমস্ত রাগ এক নিমিষে গলে গেল। সেই জায়গায় জন্ম নিল এক গভীর সহানুভূতি আর এক অদ্ভুত মায়া। এখন তো আমার সম্পর্কে সব জানলে, এখন নিশ্চয়ই আমাকে আগের চেয়ে বেশি ঘৃণা করছো। স্নেহা কোনো উত্তর দিল না। সে ধীরে ধীরে তার চেয়ার থেকে উঠে আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। তারপর সে খুব আলতো করে তার হাতটা তুলে নিয়ে আরিয়ানের হাতের উপর রাখলো। তার এই সামান্য স্পর্শে ছিল নীরব সম্মতি, ছিল শত শত না বলা কথার সান্ত্বনা। আরিয়ান চমকে স্নেহার দিকে তাকালো। স্নেহার চোখে সে ঘৃণা নয়, দেখলো এক স্নিগ্ধ বোঝাপড়া। এই প্রথমবার তাদের মধ্যে কোনো শব্দ ছাড়াই যেন মনের কথা বিনিময় হয়ে গেল। স্নেহার সেই ছোট্ট স্পর্শটা আরিয়ানের কঠিন আবরণের উপর যেন এক মৃদু কিন্তু শক্তিশালী আঘাত ছিল। যে মানুষটা গোটা পৃথিবীকে তার আঙুলের ডগায় না যায়, সে এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। তার মনে হলো বহু বছর পর কেউ তার ভেতরের সেই ক্ষতবিক্ষত সত্তাটাকে ঘৃণা বা ভয় দিয়ে নয়, বরং একরাশ বোঝাপড়া দিয়ে স্পর্শ করলো। সে ধীরে ধীরে তার হাতটা সরিয়ে নিল, কিন্তু স্নেহার সেই স্পর্শের উষ্ণতাটুকু যেন তার চামড়া লেপ্টে রইল। সে রাতে আর কোনো কথা হলো না। দীর্ঘ সময় ধরে জমে থাকা বরফটা অবশেষে গলতে শুরু করেছিল। পরদিন সকাল থেকে চৌধুরী মেনশনের পরিবেশটা ছিল অদ্ভুত রকম শান্ত। সেই দম বন্ধ করা উত্তেজনা বা শীতল নীরবতা কোনোটাই ছিল না। তার বদলে ছিল এক ধরনের দ্বিধাগ্রস্ত সচেতনতা। নাস্তার টেবিলে আরিয়া যখন স্নেহার প্লেটে খাবার তুলে দিচ্ছিল, তখন তাদের আঙ্গুলগুলো আলতো করে ছুঁয়ে গেল। দুজনের শরীরেই যেন এক হালকা বিদ্যুতের স্রোত বয়ে গেল। তারা দ্রুত চোখ সরিয়ে নিল, কিন্তু দুজনের মুখেই ছিল এক চাপা রক্তিম আভা। আরিয়ানের আচরণে সূক্ষ্ম কিন্তু স্পষ্ট পরিবর্তন আসতে শুরু করলো। সে এখন আর স্নেহাকে আদেশ করত না, বরং তার মতামত চাইতো। তার প্রতিটি কাজে স্নেহার প্রতি এক নতুন ধরনের সম্মান ফুটে উঠেছিল। একদিন রাতে ডিনারের সময় সে হঠাৎ করেই জিজ্ঞেস করলো, তোমার ফাউন্ডেশনের কাজ কেমন চলছে? ভালো। আমরা গ্রামের দিকে মেয়েদের জন্য একটা বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরিকল্পনা করছি, কিন্তু ফান্ডিং নিয়ে একটু সমস্যা হচ্ছিল। প্রজেক্টের ফাইলটা আমাকে দিও, আমি দেখব। আগে হলে আরিয়ান হয়তো নিজেই সব সিদ্ধান্ত নিয়ে নিত, কিন্তু আজ সে স্নেহার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইল, তার কাজে সাহায্য করার প্রস্তাব দিল। এই ছোট ছোট পরিবর্তনগুলো স্নেহার মনকে স্পর্শ করছিল। সে বুঝতে পারছিল আরিয়ান সত্যি বদলানোর চেষ্টা করছে। সে তার খাঁচার দরজাটা হয়তো পুরোপুরি খুলে দিচ্ছে না, কিন্তু খাঁচাটাকে একটু একটু করে বড় করার, তাকে শ্বাস নেওয়ার জায়গা দেওয়ার চেষ্টা করছে। স্নেহা নিজেও বদলাচ্ছিল। সে এখন আর আরিয়ানকে তার কারারক্ষক হিসেবে দেখত না। সে দেখত এক একাকী যন্ত্রণাকাতর মানুষকে, যে তার অতীত দ্বারা ভীষণভাবে তাড়িত। তার মনে আরিয়ানের জন্য রাগের বদলে জন্ম নিচ্ছিল এক অদ্ভুত মায়া।
সে মাঝে মাঝে দেখত আরিয়ান গভীর রাতে ব্যালকনিতে একা দাঁড়িয়ে আছে, তার চোখে রাজ্যের ক্লান্তি আর বিষণ্ণতা। সেই মুহূর্তগুলোতে স্নেহার ইচ্ছে করত এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখতে, তাকে বলে যে সে একা নয়, কিন্তু সে নিজেকে থামিয়ে দিত। তাদের সম্পর্কের এই নতুন অধ্যায়ে কিভাবে আচরণ করতে হবে তা সে এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি। একদিন স্নেহা ফাউন্ডেশনের কাজে একটা প্রত্যন্ত গ্রামে গিয়েছিল। সেখানকার স্কুলটার অবস্থা ছিল খুবই করুণ। বাচ্চারা মাটিতে বসে ক্লাস করছিল, ছাদ দিয়ে পানি পড়ছিল, কিন্তু এত অভাবের মধ্যেও তাদের চোখে ছিল জ্ঞানের আলো, মুখে ছিল হাসি। স্নেহা তাদের সাথে মিশে গেল, তাদের গল্প শুনল। সে বুঝতে পারল আরিয়ান চৌধুরী তৈরি করা এই সাম্রাজ্য শুধু টাকার পাহাড় নয়, এই সাম্রাজ্য হাজারো মানুষের জীবনে আশার আলো জ্বালাচ্ছে। যে মানুষটাকে সে এতদিন শুধু ধ্বংসকারী হিসেবে দেখে এসেছে, তার একটা সৃষ্টিশীল রূপও আছে। এই উপলব্ধিটাও আরিয়ানের প্রতি তার সম্মানকে বহু গুণে বাড়িয়ে দিল। সেদিন কাজ শেষ করে ফিরতে স্নেহার অনেক রাত হয়ে গেল। সে ভেবেছিল আরিয়ান হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ড্রয়িং রুমে ঢুকতেই সে দেখল আরিয়ান সোফায় বসে আছে, তার হাতে একটা বই, কিন্তু তার দৃষ্টি বারবার দরজার দিকে চলে যাচ্ছে। স্নেহাকে দেখা মাত্র সে উঠে দাঁড়ালো, তার চোখে মুখে ছিল স্পষ্ট উদ্বেগের চাপ। এত দেরি হলো, ফোনটাও ধরছিলে না, আমি চিন্তায়। কথা শেষ না করে সে থেমে গেল। চিন্তা শব্দটা তার মুখ থেকে বের করে সে নিজেই যেন অপ্রস্তুত হয়ে গেল। সে কখনো স্বীকার করে না যে সে চিন্তা করে, ভয় পায়। দুঃখিত, গ্রামের দিকে নেটওয়ার্ক ছিল না। স্নেহা তার পাশ কাটিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। এই প্রথমবার বাড়ি ফিরে তার মনে হলো না যে সে একটা কারাগারে প্রবেশ করেছে, বরং সারাদিনের খাটুনির পর তার বাড়ি ফিরতে পেরে ভালো লাগছিল। স্নেহা, স্নেহা ঘুরে দাঁড়ালো। আরিয়ান তার দিকে এগিয়ে গেল। সে খুব আলতো করে স্নেহার কাঁধে হাত রাখলো। তার স্পর্শে কোনো অধিকার ছিল না, ছিল কোমলতা। ওয়েলকাম হোম। এই দুটো সহজ শব্দ স্নেহার বুকের গভীরে যেন এক উষ্ণ স্রোতের মতো ছড়িয়ে পড়ল। বাড়িতে স্বাগতম, এই কথাটা সে এই বাড়িতে প্রথমবার শুনল, যার শুধু কথার কথা ছিল না, এর মধ্যে ছিল আন্তরিকতা, ছিল অপেক্ষা। স্নেহার মনে হলো ঝড়ের শেষে সে যেন অবশেষে একটা শান্ত নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে, আর সে আশ্রয়টার নাম হয়তো আরিয়ান চৌধুরী। ওয়েলকাম হোম। আরিয়ানের মুখের সেই দুটো শব্দ স্নেহার মনে এক নতুন সুরের জন্ম দিয়েছিল। সে রাতের পর থেকে তাদের মধ্যকার অদৃশ্য কাছের দেয়ালটা যেন পুরোপুরি ভেঙে পড়ল। তাদের সম্পর্কটা এখন আর স্বামী স্ত্রীর সামাজিক চুক্তি বা বিজয়ী পরাজিতের সমীকরণে বাধা ছিল না। এটা ধীরে ধীরে পরিণত হচ্ছিল দুটো মানুষের একে অপরকে চেনা জানার এক সুন্দর যাত্রায়। স্নেহা এখন প্রায় আরিয়ানকে নতুন চোখে আবিষ্কার করত। সে দেখত কঠিন ব্যবসায়ী আরিয়ান চৌধুরী তার পোষা ল্যাব্রাডরটার সাথে শিশুর মতো খেলছে। সে দেখত গভীর রাতে আরিয়ান লাইব্রেরিতে বসে ক্লাসিক্যাল মিউজিক শুনছে। এই ছোট ছোট মুহূর্তগুলো আরিয়ানের সে রাগী নিয়ন্ত্রণকামী মুখোশের আড়ালের আসল মানুষটাকে স্নেহার সামনে এনে দিচ্ছিল। তার মনে হতে লাগলো সে এই মানুষটাকে প্রায় কিছুই চিনত না। একদিন সন্ধ্যায় বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল। স্নেহা লাইব্রেরিতে বসে তার প্রিয় লেখকের একটা বই পড়ছিল, আর আরিয়ান কিছুটা দূরে বসে ল্যাপটপে কাজ করছিল। ঘরের ভেতর ছিল শুধু বৃষ্টির ঝমঝম শব্দ আর টেবিল ল্যাম্পের নরম আলো। পরিবেশটা ছিল অদ্ভুত রকম শান্ত আর আরামদায়ক। বইয়ের একটা অংশ পড়ে স্নেহা খিলখিল করে হেসে উঠল। কি হলো, একা একাই হাসছো? কিছু না, বইয়ের একটা লাইন খুব মজার ছিল। তাই? আমাকে শোনাও তো দেখি, তোমার রুচি কেমন। স্নেহা কিছুটা লজ্জা পেয়েও লাইনটা পড়ে শোনালো। সেটা দিয়ে তাদের মধ্যে কথা শুরু হলো। বই, লেখালেখি, সিনেমা, স্বপ্ন, একটার পর একটা বিষয় নিয়ে তাদের মধ্যে অনর্গল কথা চলতে লাগলো। স্নেহা অবাক হয়ে আবিষ্কার করলো তাদের দুজনের পছন্দে অনেক মিল। যে মানুষটাকে সে তার সম্পূর্ণ বিপরীত ভাবত, তার সাথে তার চিন্তার জগৎটা এতটা মিলে যাবে এটা সে কল্পনাও করতে পারেনি। এই প্রথমবার তারা কোনো অভিযোগ, কোনো শর্ত ছাড়াই বন্ধুর মতো কথা বলল। এই ঘটনার পর থেকে তাদের মধ্যে কথাবার্তা অনেক সহজ হয়ে গেল। স্নেহা এখন আর আরিয়ানকে ভয় পেত না, বরং তার সঙ্গ উপভোগ করতে শুরু করেছিল। তার মনে আরিয়ানের জন্য এক নতুন অনুভূতি জন্ম হচ্ছিল, যা ছিল সম্মান আর মায়ার ঊর্ধ্বে। এই অনুভূতিটাকে সে ঠিক নাম দিতে পারছিল না, বা হয়তো নাম দেওয়ার সাহস পাচ্ছিল না। একদিন অফিসে স্নেহা জানতে পারল আরিয়ানের খুব গুরুত্বপূর্ণ একটা ডিল নিয়ে মিটিং আছে, যা নিয়ে সে গত কয়েক সপ্তাহ ধরে খুব চিন্তিত। সেদিন বাড়ি ফিরে সে দেখল আরিয়ান স্টাডি রুমে বসে আছে।
তার চোখে মুখে রাজ্যে ক্লান্তি আর দুশ্চিন্তার ছাপ। মিটিংটা ভালো হয়নি। স্নেহাকে দেখে এসে জোর করে একটু হাসার চেষ্টা করলো। স্নেহা কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ পর সে দুটো কফির মগ হাতে আরিয়ানের স্টাডি রুমে প্রবেশ করলো। আরিয়ান অবাক হয়ে তার দিকে তাকালো। পরিচারিকাদের দিয়ে কফি পাঠানো আর নিজ হাতে কফি বানিয়ে নিয়ে আসার মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, সেটা সে খুব ভালোভাবে বুঝতে পারছিল। ভাবলাম আপনার হয়তো ভালো লাগবে। ধন্যবাদ। তার কণ্ঠস্বরটা ছিল কৃতজ্ঞতায় ভেজা। স্নেহা চলে যেতে উদ্যত হতেই আরিয়ান তাকে ডাকলো। বসো। স্নেহা তার সামনে চেয়ারটায় বসলো। আরিয়ান তার মিটিংয়ের সমস্যাগুলো নিয়ে স্নেহার সাথে আলোচনা করতে শুরু করলো। সে কোনো সমাধান চাইছিল না, সে শুধু তার ভেতরে চাপটা কারোর সাথে ভাগ করে নিতে চাইছিল। স্নেহা মনোযোগ দিয়ে তার সব কথা শুনল, মাঝে মাঝে নিজের মতামতও দিল। সেই রাতে তার শুধু স্বামী স্ত্রী বা বস কর্মচারী ছিল না, তারা ছিল দুজন সঙ্গী, যারা একে অপরের পাশে বসে কঠিন সময়টা পার করার চেষ্টা করছিল। কয়েকদিন পর এক সপ্তাহান্তে আরিয়ান স্নেহাকে অবাক করে দিল। চলো আজ আমরা বাইরে থেকে ঘুরে আসি। অফিসে কাজ নেই? আজ কোনো কাজ নয়, শুধু আমরা দুজন। আরিয়ান তাকে কোনো দামি রেস্তোরাঁ বা শপিং মলে নিয়ে গেল না। সে গাড়ি চালিয়ে শহর থেকে অনেক দূরে একটা শান্ত নিরিবিলি লেকের ধারে নিয়ে গেল। জায়গাটা ছিল ছবির মতো সুন্দর। এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। মন খারাপ হলে আমি এখানে চলে আসি। স্নেহা বুঝতে পারল আরিয়ান তাকে শুধু একটা জায়গায় বেড়াতে আনেনি, সে তাকে তার ব্যক্তিগত গোপন পৃথিবীর একটা অংশে প্রবেশ করার অনুমতি দিয়েছে। ছোটবেলায় মায়ের সাথে এখানে মাছ ধরতে আসতাম। মা চলে যাওয়ার পর আর আসা হয়নি। অনেক বছর পর আজ এলাম। আরিয়ান এই কথায় স্নেহার ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে দেখল এই শক্তিশালী মানুষটার ভেতরেও একটা শিশু লুকিয়ে আছে, যে আজও তার মাকে খুঁজে বেড়ায়। তারা লেকের ধারে পাশাপাশি বসে সূর্যাস্ত দেখছিল। পরন্ত বিকেলের আলোয় আরিয়ানের মুখটা অদ্ভুত মায়াবী লাগছিল। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে স্নেহার শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। কিছু বুঝে ওঠার আগেই আরিয়ান তার গায়ের কোটটা খুলে স্নেহার কাঁধে জড়িয়ে দিল। শুধু তাই নয়, সে স্নেহাকে আলতো করে নিজের আরো কাছে টেনে নিল। তার বলিষ্ঠ হাতের বেষ্টনীর মধ্যে স্নেহা এক অদ্ভুত নিরাপত্তা আর উষ্ণতা অনুভব করলো। তাদের মধ্যে দূরত্ব এতটাই কমে এসেছিল যে সে আরিয়ানের হৃদস্পন্দনও শুনতে পাচ্ছিল। স্নেহা। আরিয়ানের এই ডাক শুনে স্নেহার বুকের ভেতরটা ধক করে উঠল। সে মুখ তুলে আরিয়ানের চোখের দিকে তাকালো। সেই চোখে ছিল এমন এক গভীর আবেগ যা স্নেহা আগে কখনো দেখেনি। আরিয়ান খুব ধীরে ধীরে তার মুখের দিকে ঝুঁকে এলো। স্নেহা চোখ বন্ধ করে ফেলল। সে জানতো এই মুহূর্তটা তাদের সম্পর্কের নতুন ভোর নিয়ে আসতে চলেছে। সে আর বাধা দিল না, বরং নিজেকে সঁপে দিল এই আসন্ন মুহূর্তটির কাছে। আরিয়ানের মুখটা যখন ধীরে ধীরে ঝুঁকে আসছিল, স্নেহার মনে হলো তার হৃদস্পন্দন কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে। তার চোখের সামনে ভেসে উঠেছিল তাদের প্রথম রাতের ভয়ঙ্কর স্মৃতি, আরিয়ানের সেই হিংস্র রূপ। কিন্তু আজ এই লেকের ধারে পরন্ত বিকেলে স্নিগ্ধ আলোয় তার সামনে যে মানুষটা ছিল, সে সেই পুরনো আরিয়ান নয়। এই মানুষটার চোখে ছিল ভয়, ছিল একরাশ দ্বিধা, আর ছিল এক গভীর না বলা আরতি। স্নেহা তার অতীতের সমস্ত তিক্ততাকে মন থেকে ছেড়ে ফেলে চোখ বন্ধ করলো। আরিয়ানের ঠোঁট যখন স্নেহার ঠোঁটকে স্পর্শ করলো, সেই স্পর্শে কোনো জোর ছিল না, ছিল না কোনো অধিকার ফালানোর চেষ্টা, ছিল শুধু একরাশ কোমলতা আর পরম মমতা। এটা ছিল দুটো ভাঙা হৃদয়ের প্রথমবার একে অপরকে খুঁজে পাওয়ার মুহূর্ত। স্নেহার মনে হলো বহু বছর ধরে বয়ে বেড়ানো এক নিদারুণ যন্ত্রণা যেন এই একটা স্পর্শে মুহূর্তের মধ্যে গলে গেল। আরিয়ানের কাছেও এই অনুভূতিটা ছিল একেবারেই নতুন। সে প্রথমবার কোনো কিছু জয় করার জন্য নয়, বরং নিজেকে সঁপে দেওয়ার জন্য কাউকে স্পর্শ করলো। কয়েক মুহূর্ত পর যখন তারা একে অপর থেকে বিচ্ছিন্ন হলো, তখন দুজনের চোখই ছিল এক অব্যক্ত আবেগ আর জলের রেখা। সেই বিকেলের পর বাড়ি ফেরার পথটা ছিল শান্ত, কিন্তু সেই শান্ততার গভীরে ছিল হাজারো না বলা কথার অনুকরণ। তারা কেউ কোনো কথা বলল না, কিন্তু তাদের হাতের আলতো স্পর্শ, তাদের চোখের ভাষা যেন একে অপরকে সব কথা বলে দিচ্ছিল। সেই দিনের পর থেকে চৌধুরী ম্যানশনের পরিবেশ পুরোপুরি বদলে গেল। বাড়িতে এখন আর স্নেহার কাছে কারাগার মনে হতো না। আরিয়ান আর তার মধ্যে এক নতুন মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছিল। তারা এখন একসাথে কফি খেত, গভীর রাত পর্যন্ত সিনেমা দেখত, ফাউন্ডেশনের কাজ নিয়ে আলোচনা করত। আরিয়ান এখন আর তার উপর কোনো নিয়ম চাপিয়ে দিত না, বরং প্রতিটি কাজে তার মতামতকে গুরুত্ব দিত।
সে স্নেহাকে তার প্রাপ্য সম্মান আর স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছিল। আর স্নেহা তার ঘৃণার খোলস ছেড়ে বেরিয়ে এসে আরিয়ানের এই রতুর রূপটাকে ভালোবাসতে শুরু করেছিল। সে আবিষ্কার করলো আরিয়ানের হাসির মধ্যে এক শিশুর সারল্য লুকিয়ে আছে। সে দেখলো আরিয়ান যখন কোনো সমস্যায় পড়ে তখন তার কপালে চিন্তার ভাঁজ কতটা গভীর হয়। সে আরিয়ানের সেই সব ছোট ছোট অভ্যাস, ভালো লাগা, মন্দ লাগাগুলোকে ভালোবাসতে শুরু করলো। কিন্তু একটা দ্বিধা তার মনকে এখনো কুড়ে কুড়ে খাচ্ছিল। তারা একে অপরের খুব কাছে এসে গিয়েছিল, কিন্তু ভালোবাসার সেই তিনটে শব্দ, আমি তোমাকে ভালোবাসি, এখনো তাদের মধ্যে বলা হয়নি। স্নেহার ভয় হতো, এই যে পরিবর্তন, এটা কি স্থায়ী? আরিয়ানের এই কোমল রূপটা কি তার নতুন কোনো কৌশল? তার মনের গভীরে লুকিয়ে থাকা সেই পজিটিভ মানুষটা কি আবার কোনোদিন জেগে উঠবে? এই প্রশ্নগুলো তাকে পুরোপুরি নির্ভর করতে দিচ্ছিল না। একদিন রাতে আকাশ ছিল পূর্ণিমার চাঁদ। সেই চাঁদের আলো এসে পড়ছিল তাদের শোবার ঘরে। স্নেহা ব্যালকনিতে দাঁড়িয়েছিল, তার মন ছিল চিন্তামগ্ন। আরিয়ান নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়ালো। কি ভাবছো এত? আমাদের কথা ভাবছিলাম, সবকিছু কত দ্রুত বদলে গেল, কখনো কখনো বিশ্বাসই হতে চায় না। স্নেহার এই কথা আরিয়ান বুঝতে পারল তার মনের ভেতরে দ্বিধাটা। সে আলতো করে স্নেহাকে নিজের দিকে ঘোরালো, তার দুটো হাত নিজের হাতের মধ্যে তুলে নিল। চাঁদের আলোয় স্নেহার মুখটা অদ্ভুত মায়াবী লাগছিল। স্নেহা, আমি জানি আমি তোমাকে যে কষ্ট দিয়েছি তা হয়তো কোনোদিনও পুরোপুরি মোছার যোগ্য নয়। আমার ভালোবাসা প্রকাশ করার পদ্ধতি ছিল একটা দানবের মতো। আমি তোমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিলাম, কারণ আমি ভয় পেতাম, আমি তোমাকে হারানোর ভয় পেতাম, যেমন করে আমি আমার জীবনের সব কিছুকে হারিয়েছি। আরিয়ানের কণ্ঠস্বর আবেগে কাঁপছিল, তার চোখের গভীরে ছিল একরাশ অনুশোচনা আর ভয়। কিন্তু এই কদিনে তোমার সাথে থেকে আমি নতুন করে বাঁচতে শিখেছি। তুমি আমাকে শিখিয়েছো যে ভালোবাসা মানে অধিকার প্রতিষ্ঠা করা নয়, ভালোবাসা মানে বিশ্বাস করা, একে অপরের পাশে থাকা। তুমি আমার ভেতরে সেই ভাঙা ক্ষতবিক্ষত মানুষটাকে দেখেও ঘৃণা করনি এবং তাকে বোঝার চেষ্টা করেছো, তাকে সারিয়ে তোলার চেষ্টা করেছো। আমি জানি না আমি তোমার এই ভালোবাসার যোগ্য কিনা, কিন্তু আমি আর এই মুখোশ পরে থাকতে পারছি না, আমি আর অভিনয় করতে পারছি না। আরিয়ান স্নেহার হাতের উপর হাতটা আরো শক্ত করে ধরল, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। আমি তোমাকে ভালোবাসি স্নেহা, আমার জীবনের সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, আমার সবটুকু দিয়ে ভালোবাসি। এই স্বীকারোক্তিটা যেন এক ঝড়ে বাতাসের মতো এসে স্নেহার সমস্ত দ্বিধা, সমস্ত ভয়কে উড়িয়ে নিয়ে গেল। যে কথাগুলো শোনার জন্য তার মন এতদিন ধরে অপেক্ষা করছিল, আজ সে কথাগুলো সে শুনল। তার চোখ থেকে অঝরে জল পড়তে শুরু করছিল, কিন্তু এই জল ছিল কষ্টের নয়, পরম শান্তির, পরম প্রাপ্তির। আরিয়ান তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা আজ তার সামনে উন্মোচন করে দিয়েছে, নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছে স্নেহার কাছে। সে অধীর আগ্রহ অপেক্ষা করছিল স্নেহার উত্তরের জন্য। তার বুকটা ধরফর করছিল। স্নেহা কি তাকে গ্রহণ করবে, নাকি তার অতীতের পাপের জন্য তাকে চিরদিনের জন্য প্রত্যাখ্যান করবে? এদিকে আরিয়ানের সেই আবেগঘন স্বীকারোক্তির পর কয়েক মুহূর্ত কেটে গেল এক ভিনপথ নীরবতায়। ঘরের ভেতর শুধু দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ। আরিয়ানের ভেজা চোখ দুটো স্নেহার উত্তরের অপেক্ষা স্থির হয়েছিল। স্নেহা আলতো করে তার হাতটা ছাড়িয়ে নিয়ে আরিয়ানের গাল থেকে চোখের জল মুছে দিল। তারপর তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক স্নিগ্ধ মায়াবী হাসি। আমি আপনাকে ঘৃণা করতাম আরিয়ান, প্রচন্ড ঘৃণা করতাম। আপনার প্রতিটি স্পর্শ, প্রতিটি কথা আমার কাছে বিষের মতো মনে হতো। কিন্তু সেই ঘৃণার দেওয়ালের উপরে আপনি কখন ধীরে ধীরে আমার অভ্যাসে, আমার চিন্তায় আর সব শেষে আমার হৃদয়ে জায়গা করে নিয়েছেন আমি নিজেও বুঝতে পারিনি। স্নেহা আরিয়ানের আরো কাছে এগিয়ে এলো। সে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে তার হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে বলল, আমি আপনার শাসনকে নয়, আপনার শাসনের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনার ক্ষমতাকে নয়, আপনার ক্ষমতার পেছনের একাকিত্বকে ভালোবেসে ফেলেছি। আমি আপনার বাইরের কঠিন মানুষটাকে নয়, আপনার ভেতরের সেই শিশুটাকে ভালোবেসে ফেলেছি, যে আজও ভালোবাসা খুঁজে। হ্যাঁ, আমিও আপনাকে ভালোবাসি আরিয়ান, খুব ভালোবাসি। স্নেহার এই উত্তরে আরিয়ানের মনে হলো সে যেন পৃথিবীর সব সুখ এক মুহূর্তে পেয়ে গেছে। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে স্নেহাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরল। এই আলিঙ্গনে কোনো জোর ছিল না, ছিল শুধু দুটো মানুষের একে অপরের মধ্যে নিজেদের খুঁজে পাওয়ার আশ্রয়। তাদের দুজনের চোখের জলেই আজ তাদের অতীতটা ধুয়ে মুছে সাফ হয়ে গেল। এর পরের
কয়েকটা মাস ছিল স্বপ্নকেও হার মানানো সুন্দর। চৌধুরী মেনশন যা একসময় স্নেহার কাছে ছিল কারাগার, তা এখন পরিণত হয়েছে এক ভালোবাসার নীড়ে। স্নেহা নিজের হাতে বাড়িটা নতুন করে সাজিয়েছে, প্রতিটি কোণায় এখন তার রুচির ছোঁয়া। আর আরিয়ান তাকে দিয়েছে সম্পূর্ণ স্বাধীনতা। তাদের মধ্যে এখন আর কোনো লুকোচুরি নেই, কোনো ভয় নেই, আছে শুধু অফুরন্ত বিশ্বাস, বন্ধুত্ব আর ভালোবাসা। তারা এখন একসাথে ফাউন্ডেশনের কাজ করে। আরিয়ানের বিচক্ষণতার স্নেহার সহানুভূতির মিশ্রণে চৌধুরী ফাউন্ডেশনের এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আরিয়ানের কর্মচারীরা এখন এক নতুন বসকে দেখছে। সে আগের মতোই কঠিন পরিশ্রমী, কিন্তু এখন অনেক বেশি মানবিক। একদিন বিকেলে আরিয়ান স্নেহাকে নিয়ে গেল এক বিশেষ জায়গায়, একটা শান্ত সুন্দর কবরস্থান। একটা সাদা পাথরের কবরের সামনে এসে তারা দাঁড়ালো। কবরের ফলকে লেখা রাবেয়া চৌধুরী। মা, এই হলো স্নেহা, আমার ভালোবাসা, আমার জীবন সঙ্গী। আমাকে আবার নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমি জানি তুমি আজ যেখানেই আছো ওকে দেখে খুব খুশি হচ্ছ। আরিয়ানের এ কাজে স্নেহা চোখ ভিজে গেল। সে বুঝতে পারলো আরিয়ান তাকে তার জীবনের সবচেয়ে পবিত্র আর গোপন অংশীদার করে নিয়েছে। গল্পের শেষটা করা যাক 1 বছর পরের এক সুন্দর সন্ধ্যায়। তারা দুজনে সেই ব্যালকনিতে দাঁড়িয়েছিল, যেখানে একদিন স্নেহা দাঁড়িয়ে মুক্তির জন্য হাহাকার করত। আজ সে আরিয়ানের বুকে মাথা রেখে পরম শান্তিতে সূর্যাস্ত দেখছে। এখনো কি এই বাড়িটাকে তোমার কারাগার মনে হয়? না, যে বাড়িতে এতটা ভালোবাসা থাকে সেটা কারাগার হতে পারে না, সেটা স্বর্গ হয়ে যায়। আপনি আমাকে জোর করে বিয়ে করেছিলেন, এটা সত্যি, কিন্তু আমার ভালোবাসাকে আপনি আপনার ভালোবাসা দিয়েই জয় করে নিয়েছেন। আর তুমি আমার ভেতরে পশুটাকে একজন মানুষ বানিয়েছ। তুমি আমার সে অগ্নিপ্রেম যা আমাকে পুড়িয়ে শুদ্ধ করেছে, পূর্ণতা দিয়েছে।